সময় তারানাথের দেওয়া সেই আশ্চর্য পুঁথিকে কেন্দ্র করে নির্গত হল এক কৃত্রিম নীল আলোক রেণু, যে ঘটনা এর আগেও বিভূতি প্রত্যক্ষ করেছে। পুস্তকের প্রথম পৃষ্ঠা উল্টাতেই যে মন্ত্র স্তবক ফুটে উঠতে দেখা গেল, তা আসলে মধুসুন্দরী দেবীর উপাসনা মন্ত্র। বিশু ঠাকুর সে মন্ত্রের সাথে পরিচিত। উনি প্রশ্ন করলেন, মধুসুন্দরী দেবীর ব্যাপার এখানে আসার কারণ কি? তারানাথের অন্বেষণে মধুসুন্দরী দেবীর ভূমিকা থাকতে পারে? বিভূতি খানিক আশ্চর্য দৃষ্টিতে পুঁথির অমীমাংসিত বাক্যগুলির দিকে তাকিয়ে থেকে চোখ তুলে বলল, হ্যাঁ, তারানাথের মুখেই তো শুনেছিলাম সেই রাতের ঘটনা। তারানাথ বলেছিল, বাংলাদেশ ও বিহারের সীমানায় একটা ছোট গ্রামে রাত কাটাবো বলে ঠিক করেছিলাম একবার। গ্রাম বলতে গুটি কয়েক খোড়ো চালের বাড়ি। এক গোয়ালা ঘোষের কাছের থেকে সেরখানেক দুধ কিনে নিয়ে চলে গেলাম গ্রাম লাগোয়া একটা পাহাড়ের অপেক্ষাকৃত সমতল খাঁজের ওপরে রাত্রি যাপন করব বলে। পাহাড়ের ঢাল বরাবর নেমেছে ঘন জঙ্গল, তবে বিহারের দিকে কিন্তু বাংলাদেশের মতো জঙ্গলের তলায় ঘন আগাছা হয় না। রাত বেশি গভীর হওয়ার আগেই আশেপাশের থেকে শুকনো কাঠকুটো জোগাড় করে দুধটা জাল দিয়ে খেয়ে নিলাম। অদূরেই কোনো একটি বিচিত্র পোকা এক নাগারে ডেকে চলেছে অক্লান্তভাবে। সেই সময় রোজ রাতে মনোসংযোগের ধ্যান অভ্যাস করতাম। তো সেই রাতেও যখন ধ্যান শেষ করলাম, তখন প্রায় মধ্যরাত্রি হয়েছে। পাহাড়ের নিচের গ্রাম অন্ধকারে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ। ঝিঝির ডাক ছাড়া দূরের গ্রামের দিক থেকে ভেসে আসছে শৃগাল ও কুকুরের ডাক। সজীবতার অস্তিত্ব বজায় রাখছে তারা। কি সুন্দর সে রাত্রি, তোমাদের বলে বোঝাতে পারবো না। পুঁটলি পেতে শুয়ে আছি গাছের পাতার জালের ফাঁকের থেকে নক্ষত্র বেষ্টিত আকাশের দিকে চেয়ে। কি যেন সব মনে পড়ে যায়, ঝাপসা ঝাপসা ঘুম ভাঙা চোখের মতন। পূর্ব জন্মের স্মৃতি কি? এ কোন সৃষ্টির আদি মুহূর্তে চলে গেলাম আমি? অজান্তেই একটা দৈবী আনন্দে মন ভরে উঠল। কিভাবে যেন বুঝতে পারলাম আমার দ্বারা কিছু হবে না। অন্তত তান্ত্রিক সাধকদের জীবনে যাকে বাস্তবে কিছু হওয়া বলে, সেসব আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে নেই। তবুও কেমন একটা আনন্দ পেয়েছিলাম আমি, আর আমার বাকি জীবনটা সেই আনন্দের অন্বেষণেই বয়ে গিয়েছে। না হলে সাধনার মাধ্যমে যাদের দেখা পেয়েছিলাম, তাদের সাহায্যে আমি আজীবন ভোগ ও ব্যাপ্তির বর চেয়ে নিতেই পারতাম। তবে সেই আনন্দের কিছুমাত্র যে পাইনি তা নয়। জীবনে চলার পথে কোনো অজ্ঞাত ঘন বনানীর মাঝে অথবা নিশুতি শূন্য পরিত্যক্ত শ্মশানের বাঁকে শুয়ে বসে রাত কাটাতে কাটাতে বেশ কয়েকবার সেই আনন্দ মিশ্রিত সঙ্গীতের স্নিগ্ধ সুর শুনতে পেয়েছি। তাতেই আমার জীবন ধন্য। এরপর বিয়ে করলাম, চারি হলো। মাঝে কত কাহিনী, কত অপার্থিব ঘটনার শিকার নিজে হলাম, তা বলে শেষ করতে পারবো না। একবার আমার স্ত্রীর ভয়ঙ্কর জ্বর হলো। কয়েকদিনের জন্য চারি মায়ের শোবার ব্যবস্থা হলো আমার বিছানায়। এক রাতে আমি বিছানার একধারে বসে কোষ্ঠী করার হলুদ কাগজের ওপরে কোষ্ঠী যন্ত্র অঙ্কন করছি। চারিপাশে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ লক্ষ্য করলাম যে আলোর সাহায্যে কাজ করে চলেছি তার দ্যুতি ধীরে ধীরে কমে আসছে। কাজ বন্ধ করে শুয়ে পড়ি ভেবে যখন লণ্ঠন বিছানার থেকে নামিয়ে রাখতে গেলাম, তখনই বিস্মিত হলাম একটা বিষয় অনুভব করে। ভেবেছিলাম চাকরটা হয়তো লণ্ঠনে তেল ভরতে ভুলে গেছে, কিন্তু দেখলাম আসলে তা নয়। লণ্ঠনে তেল ভর্তি, তবে তা নিভে যায় কেন? আকস্মাৎ সেই তেল ভর্তি বাতির মিলিয়মান আলোক ছটা অন্ধকারের করাল গ্রাসে আত্মসমর্পণ করল।
এবং তা হওয়া মাত্রই ঘরের বাতাসে মিশ্রিত হল দেব ধূপের পবিত্র সুবাস। চারির মাথার কাছের থেকে খাটের ফাঁকের একটা অংশের থেকে ধীরে ধীরে ফুটে উঠেছে একটা নীল আলো, আর সেই আলোর মধ্যেই ফুটল মধুসুন্দরী দেবীর জগৎজয়ী মূর্তি। তিনি বললেন, আজকের পরে আমায় আর নিজের চোখে কোনো দিনও দেখতে পাবি না। হাত জোড় করে উঠে দাঁড়ালাম। দু চোখের থেকে নেবে এলো জলের ধারা। দেবী আরো বললেন, দুঃখ করো না, আগেই তো জানতে। আমায় যখন একবার পেয়েছো তখন চিরতরে আর হারাবে না। আমি তো তোমার সাথেই থাকি। এই দিকে তাকাও। দেবী তর্জনী নির্দেশ করলেন ঘুমন্ত চারির দিকে। আমি চারির দিকে তাকিয়ে নির্বাক হতভম্ব হয়ে গেলাম। দেখলাম আয়তনে মেয়েটি আমার চারির বয়সী হলেও তার মুখের আদল বদলে গেছে সেই ভুবন মোহিনী মধুসুন্দরী দেবীর মুখাবয়বে। তিনি আবার বললেন, কন্যারূপে তুমি আমায় পেয়েছো। এই মেয়ে দেবাংশী। আমি আমার শক্তির কিছু অংশ ওকে দিয়েছি, সম্পূর্ণ দেইনি, কারণ তা করলেও সংসার জীবনে পদার্পণ করতে পারবে না। প্রণয় রূপে তো আমি তোমার হতে পারবো না, তাই কন্যা রূপে তোমার আমার দুজনেরই মনস্কামনা পূর্ণ করলাম। এই কথা শেষ হতে না হতেই সেই অপার্থিব স্নিগ্ধ দ্যুতি মিলিয়ে গেল ধীরে ধীরে। সেই রাতেই আমার দেবীর সঙ্গে শেষ দেখা। এই কাহিনী বিশু ঠাকুরকে বিভূতি এক নাগারে শুনিয়ে থামল। বৃষ্টির প্রাদুর্ভাব তখন কিঞ্চিত ম্লান হয়েছে। বিশু ঠাকুর বললেন, সেই অর্থে চারি তাহলে এক দেবাংশী মেয়ে, এও কি সম্ভব? তোমরা তো তারানাথের কাছে এতদিন ধরে গল্প শুনতে গিয়েছ, চারির সঙ্গেও তোমাদের এই সূত্রে বেশ কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তোমরা কি ওই মেয়েটির মধ্যে কিছু বুঝতে পেরেছ? সবই একেবারে স্বাভাবিক বললে ভুল হবে। মাঝে মাঝে দেখতাম চারি একমনস্ক হয়ে চুপ করে নিজের বিছানার উপরে বসে থাকত। কিন্তু এই কথা যে একেবারেই সত্য তার প্রমাণ পেয়েছি ওর 17 বছরের জন্মদিনের দিন। ঠিক সেই দিনই আমাদের ও তারানাথের পরিচিত একজন ব্যক্তি ব্রজভূষণ এক বিয়ের সম্বন্ধ নিয়ে হাজির হলেন। দেবীর কথাও খুলে গেল মন্ত্রের মতো। ঠিক 17 বছর বয়সেই চারির বিয়ে ঠিক হয়ে গেল এবং তার কয়েক মাসের মধ্যেই সেখানে হলো তার বিয়ে। কোথায় হয়েছে তার বিয়ে জানো? বিভূতি খানিক সংকুচিত হয়ে বলল, ব্রজভূষণবাবু বলেছিলেন তার গ্রামের বাড়ি রামপুরহাট। তারই ভাগ্নের সঙ্গে চারির বিয়ে হয়েছে। যার সাথে বিয়ে হয়েছে সে গ্রামের প্রাথমিক স্কুলের মাস্টার, এটুকু জানি। বিশু ঠাকুরের চোখ জল জল করে উঠল। উনি বললেন, রামপুরহাট? বাহ, সে তো খুব ভালো কথা। এখানের থেকে বেশি দূরেও নয়। আমার মনে হয় মধুসুন্দরী দেবীর জপ মন্ত্র যখন এখানে ফুটে। এমন সময় মন্দিরের প্রাঙ্গণের অন্ধকার চত্বর থেকে কাদা মাটির ওপরে ছোপ ছোপ শব্দ শুনে বিশু ঠাকুর চুপ করলেন এবং দুজনেই শব্দ লক্ষ্য করে অন্ধকারের দিকে চাইলেন। পর মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে ফুটে উঠল একটা মৃদু হলদে আলো এবং তার সঙ্গেই দেখা গেল মন্দিরের পুরোহিতের উদ্ভ্রান্ত মুখ। চত্বর পেরিয়ে দাওয়ার সামনে এসে উনি বললেন, বাবা বিশ্বেশ্বর, তোমরা একটু চলো আমার সঙ্গে। আমার জামাই কেমন একটা করছে। দুপুরের থেকেই শরীরটা খারাপ, ডাক্তার এলো কিন্তু কোনো ওষুধেই তো কোনো কাজ হচ্ছে না। আধ ঘন্টা হয়ে গেল, নাক মুখের থেকে রক্তপাত থামছে না। বাবা তোমরা চলো। চলুন দেখি। বিভূতি, চলো আমার সাথে। এই বলে দুজনেই উঠল। বৃষ্টি তখন অনেকটাই ধরে এসেছে। তারা তিনজন কাদা জল পেরিয়ে হ্যারিকেনের গরম কাঁচে ঠান্ডা জল পড়ার পটপট শব্দ শুনতে শুনতে পুরোহিতের বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তেই বিশু ঠাকুর বললেন, বিভূতি,
কিছু দেখতে পারছো? বিভূতি তৎপর। পুরোহিত মশাই অবাক চোখে বিশু ঠাকুরের দিকে চাইল। ঠিক সেই মুহূর্তেই বিভূতির চোখে পড়ল পুরোহিতের বাড়ির উঠোনে প্রবেশ করার একদম মুখের কাছটায় পোতা রয়েছে একটা কুঞ্চির টুকরো, ঠিক যেমন ওই বৃন্দা কাপালিক পুঁতে রেখেছিল নিজের আস্তানার চারিদিকে, কোনো প্রকারের শুভ শক্তিকে তার দুষ্ট কর্মের কেন্দ্রবিন্দু পর্যন্ত পৌঁছতে না দেওয়ার উদ্দেশ্যে। বিভূতি বলল, তাহলে কি? আচ্ছা পুরোহিত মশাই, আপনি চলুন আমার সঙ্গে, বাড়ির ভেতরে চলুন। আর বিভূতি, তুমি হ্যারিকেনটা নিয়ে একবার দেখো তো চারিদিকে ঘুরে, যে আমাদের অনুমানই ঠিক কিনা। পুরোহিত ভ্রুকুটি করে বললেন, কি ব্যাপার বিশ্বেশ্বর? না, ব্যাপার তেমন কিছু নয়, আপনি চলুন, আপনাকে সব বলছি পরে। বিশু ঠাকুর ও পুরোহিত মশাই চলে গেলেন বাড়ির ভেতরে, আর বিভূতি হ্যারিকেন হাতে নিয়ে ওই কঞ্চির কাছের থেকে আনুমানিক বৃত্তাকার গণ্ডি অনুমান করে পর্যবেক্ষণ শুরু করল। বিশু ঠাকুরের কথাই ঠিক, এই বাড়ির চারিদিকেও আপেক্ষিক দূরত্ব বজায় রেখে পোঁতা হয়েছে কঞ্চির টুকরো। এর থেকে এই বিষয় নিশ্চিত হওয়া যায় যে পুরোহিতের বাড়ির সঙ্গে কোনো প্রকার নিষ্ঠুর কর্ম করার অভিপ্রায় জেগেছে কোনো এক অজ্ঞাত চণ্ডালের মনে। তবে কে সেই ব্যক্তি? আর তালদিঘি গ্রামের মন্দিরের পুরোহিতই বা তার করাল দৃষ্টির তত্ত্বাবধানে এলো কি করে? বিভূতি যখন আবার পুনরায় সেই প্রবেশ মুখের কঞ্চির কাছে এলো, তখন একবারের জন্য দেখল পুরোহিত মশাই হাতে একটা ঘটি নিয়ে দৌড়ে ঘরে ঢুকলেন। সুতরাং অবস্থা কিছুমাত্র স্বাভাবিক নয়। যুবক বিভূতির চোয়াল শক্ত হয়ে উঠল। পুরোহিতের ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করার আগেই তার সন্নিকটের কুঞ্চিটি উপড়ে তুলে দিল মাটির থেকে। ঘরে এসে দেখল বিশু ঠাকুর পুরোহিতের জামাইয়ের মাথার কাছে চোখ বুজে বসে আছেন। পাশে দাঁড়িয়ে রয়েছে পুরোহিত স্ত্রী ও কন্যা। পুরোহিত মশাই ঘটির জলে একটা কাপড়ের টুকরো ডুবিয়ে সেটি নিগড়ে যত্ন সহকারে বসিয়ে দিল শয্যারত জামাইয়ের কপালের উপর। বিশু ঠাকুর উঠে দাঁড়িয়ে বললেন, পুরোহিত মশাই, আপনি একটু আমার সঙ্গে বাইরের ঘরে চলুন। বিভূতি, কি দেখলে? আমাদের অনুমান সঠিক বিশু ঠাকুর, এখানেও ঠিক একইভাবেই। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। চলুন ঠাকুর মশাই। আর মা, তুমি তোমার স্বামীর কাছে থেকো, আর যদি রক্তপাত হয় তো সাড়া দিও, আমরা বাইরের ঘরেই আছি। ওরা তিনজন পুরোহিতের বারান্দা লাগোয়া একটা ছোট্ট ঘুপচির মধ্যে ঢুকল। বিভূতি বেশ বুঝতে পারল বিশু ঠাকুরের চালচলন দেখে যে এই বাড়ির সঙ্গে বিশু ঠাকুর আগের থেকেই পরিচিত। নইলে অন্ধকার ঘরে হ্যারিকেন নিয়ে প্রবেশ করার আগেই বিশু ঠাকুর চৌকির ওপরে গিয়ে বসতে পারতেন না। উনি প্রশ্ন করলেন, আপনার কি অদূর অতীতে কোনো সাধক বা সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হয়েছিল, অথবা এই জাতীয় কোনো মানুষের সঙ্গে খারাপ স্মৃতির অভিজ্ঞতা? পুরোহিত ডান হাত দিয়ে কপালের কুঞ্চিত চামড়ার ওপরে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, একজন মন্দিরে এসেছিল, নাম বলেছিল বৃন্দাবন। তার ইচ্ছে ছিল মন্দির প্রাঙ্গণে আস্থানা করে গ্রামের মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং তাদের থেকে অন্য অর্থ জাতীয় পুণ্যপত্র একত্রিত করে আমার এবং তার মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া। সোজা কথায় তার ইচ্ছে ছিল মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা। আমি সে প্রস্তাবে মদত দেইনি, বরং তাকে আমার মন্দির চত্বর থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি সেদিন। তারপরে বেশ কয়েকদিন ওকে ওই মন্দিরের আশেপাশে ঘুরতে দেখেছি, এমনকি আমার বাড়ি ফেরার পথেও দেখেছি ওকে অনেকবার। তবে দিন 15 হলো আর তাকে দেখিনি, অথবা হয়তো চোখে পড়েনি। কেন বলো তো? ওই বৃন্দাই আজকে আপনার জামাইয়ের এই অবস্থার কারণ। আমার এই বন্ধুটিরও ক্ষতি করতে চেয়েছিল। একইভাবে বাঁশের কঞ্চি দিয়ে ভৈরব আবরণের গণ্ডি কেটে কোনো জায়গাকে শয়তান জাগরণের অকুস্থল তৈরি করে সে জায়গার মানুষের ক্ষতি করেছে সে। আপনার বাড়ির চারিপাশেও সে গোপনে এই গণ্ডি করেছে।
তবে চিন্তার কোনো কারণ নেই, বৃন্দা বেঁচে নেই আর। গত পরশু একটা কুকুরের কামড়ে সে মারা গেছে। ওই ঘটনাস্থল থেকেই আমরা দুজনেই মন্দিরে এসেছি। শেষের কথাটা বিভূতির কানে সম্পূর্ণ সাজানো ঘটনার মতন শোনাতে সে বিশু ঠাকুরের দিকে ভ্রুকুটি করে চাইল। সে বুঝতে পেরেছে বিশু ঠাকুর ও কেতু নামক কুকুরটির আবির্ভাবের মধ্যে একটা বিশেষ মায়াবী যোগ আছে। পুরোহিত মশাই অবাক হয়ে বললেন, সে মারা গেছে? তাহলে ওই ষড়যন্ত্রী আমার বাড়ির ওপরে যে অভিশাপ নামিয়ে গেছে তা খুঁজবে কি করে? বিশু ঠাকুরের ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে উঠল এই কথা শুনে। উনি বিভূতির দিকে তাকিয়ে বললেন, চিন্তা করবেন না পুরোহিত মশাই, আমার এই যুবক বন্ধু অনেক দিব্য গুণ সম্পন্ন, বিভূতি সব ঠিক করে দেবে। বিভূতি আর বিস্ময় চেপে রাখতে না পেরে বলে ফেলল, আমি আমি কি করে? তুমিই পারবে। পুরোহিত মশাই, আপনার বাড়ির পুজো ওর ঘটিটা একটু জল ভরে আনুন তো। পুরোহিত মশাই দ্রুত পাশের ঘরের থেকে একটা ছোট পেতলের ঘটিতে জল নিয়ে এসে বিশু ঠাকুরের হাতে দিলেন। বিশু ঠাকুর বললেন, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সরস্বতী সিন্ধু কাবেরী জলাশ্রীন সন্নিধিং কুরু। বিভূতি, তোমার ডান হাতের অনামিকাটা দেখি, এদিকে দাও। হ্যাঁ, এবার আঙুলের ডগা দিয়ে এই জলে ভিজিয়ে 3 বার নিজের মুখে ছিটিয়ে দাও। বেশ, এবার একই নিয়মে আরো একবার জল নিয়ে নিজের মাথায় ছিটিয়ে দাও এবং 3 বার বলো ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এইবার তুমি সম্পূর্ণ শুদ্ধ। এই বাড়ির চারিদিকে যতগুলি অমন কুঞ্চি পোতা আছে তুমি দেখে এসেছো, সবগুলো তুলে দাও বিভূতি। আর অন্য হাত দিয়ে এই ঘটের জল চুইয়ে চুইয়ে ফেলতে ফেলতে একটা গন্ডি বানিয়ে দাও উক্ত স্থান থেকে। আকাশের মেঘ কেটে বাইরে জ্যোৎস্না ফুটেছে। আর হ্যাঁ, পুঁটলি কাঁধে বাঁধিয়ে নিয়ে যাও। আজ একটা ছোট্ট জিনিস শিখতে ও দেখতে পারবে। যাও পুরোহিত মশাই, আপনি ঘরে গিয়ে ভেতর থেকে শেকল তুলে দিন। বিশু ঠাকুরের কণ্ঠে ও বাহ্যিক গঠনে এমন একটা স্পষ্ট বিশ্বাসী ও জ্ঞানী মানুষের পরদ লাগানো আছে যে তার কথা শোনা মাত্রই সে বিষয়ে আলোকপাত না করা ছাড়া কোনো উপায় থাকে না সামনের ব্যক্তির। পুরোহিত মশাই ঘরের ভেতরে গিয়ে শিকল দিলেন। এদিকে বিভূতি বেরিয়ে পড়ল কাঁধে পুটলি আর হাতে ঘটি নিয়ে। ইতিপূর্বেই যে সে একটি কুঞ্চি উপড়ে ফেলে এসেছে সেই কথাটা সে আর বলেনি বিশু ঠাকুরকে। তবে অবাক করা বিষয় হলো, যখন সে পুনরায় বারান্দার থেকে নেমে উঠোনে এসে দাঁড়ালো তখন রূপলি চাদরে মোড়া আলো আঁধারিতে দেখতে পেল যে কঞ্চির টুকরোটি সে ফেলে দিয়েছিল সেটি অগোচরেই কিভাবে জানা যায় না আবারও যথাস্থানে মাটি ফুঁড়ে ঢুকে গিয়ে আগের মতনই দাঁড়িয়ে পড়েছে। বিভূতির মনে ভয়ের থেকে বেশি হলো কৌতূহল। সে বিশু ঠাকুরের কথা মতো শঙ্কা ভরা মন নিয়ে এগিয়ে গিয়ে আবার সেই কুঞ্চি তুলে ফেলল এবং ঘটি দিয়ে জল ঢেলে দিল ওই গর্তের মধ্যে। এর মধ্যে এই বাড়ির কেউ বাইরে আসেনি, তবে কি করে এই ব্যাপারটা ঘটল বিভূতি ভাবতে ভাবতে পরবর্তী কুঞ্চির কাছে এগোল। তার সতর্ক দৃষ্টি খুঁজতে চাইছে কোনো একটা মানবিক বা অমানবিক উপস্থিতিকে। তার মন চাইছে কিছু একটা এমন সে প্রত্যক্ষ করুক যাতে সে বুঝতে পারে যে কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটল। কিন্তু না, তেমন কিছুই সে দেখতে পেল না। অবশেষে বিশু ঠাকুরের কথা মতো সমস্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করে সে বারান্দার ঘরে ফিরে এলো। বিশু ঠাকুর বললেন, আজ যেটা করলে সেটি হলো বন্ধকীকরণ। এই বাড়ির ওপরে যত অপশক্তির ছায়া ছিল তা দূরীভূত করলে এবং এই বাড়ির মানুষকে রক্ষা করলে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই রূপ সম্ভাবনার থেকে। আগে হয়তো তারানাথের মুখে এমন সব ক্রিয়ার বর্ণনা শুনেছ, আজ নিজে করলে এবং শিখেও গেলে। বিভূতি, তোমায় আজ একটা ছোট্ট কথা বলি, তবে এই কথার পরিপ্রেক্ষিতে তুমি কোনো প্রশ্ন করো না।
কথাটি হলো, আর যাই হয়ে যাক, কোনোদিনও কখনো তারানাথের দেওয়া পুঁথিটি হাতছাড়া করো না। বিপরীত শক্তি তোমায় বিপুল ক্ষমতা নিয়ে বাধা দিতে পারত এই ক্রিয়া করার সময়, কিন্তু তারা তোমার আশেপাশেও আসতে পারলো না কেবল এই পুঁথির কারণে। যাই হোক, পুরোহিত মশাই, দরজা খুলুন, আর ভয়ের কোনো কারণ নেই। বলাই বাহুল্য, সেই রাতে পুরোহিতের জামাইয়ের শরীর ধীরে ধীরে ভালো হয়ে উঠতে শুরু করল এবং পরদিন সকালে উপযুক্ত তিথি ও নিয়ম মেনে তালদিঘির মন্দিরে পুরোহিতের দ্বারা বিভূতির পৈতে হল। সমস্ত প্রকরণ শেষ হওয়ার পর যখন পুরোহিত মশাই উঠলেন, তখন তার কন্যা, স্ত্রী ও জামাই এসে উপস্থিত হল ওই মন্দির প্রাঙ্গণে। জামাইয়ের নাম পুলক ঘোষাল, মেদিনীপুরের একজন প্রসিদ্ধ মাছের আড়তদার। সে বিভূতি ও বিশু ঠাকুরের সামনে এসে হাত জোড় করে বলল, আপনাদের কি বলে ধন্যবাদ দেব জানি না, তবে আপনাদের অনুমতি ছাড়াই একটা কাজ করে এসেছি ঠাকুরমশাই। যেহেতু আজ বানুজ্জে মশাইয়ের পৈতে হলো, সেই কারণে একটা ছোট বালক সেবার আয়োজন করেছি আমার শ্বশুরালয়। কৃপা করে আপনারা সেখানে উপস্থিত থাকুন, এই ভোজ সংগ্রহ করুন। এটাকে উপঢৌকন মনে করে আমায় লজ্জা দেবেন না, এ আমার এবং আমার স্ত্রীর একটা বাসনা। বিশু ঠাকুর এবং বিভূতি এই প্রস্তাবে না করতে পারল না। তবে পৈতে পরিধানের পর থেকেই একটা অপার্থিব অনুভূতি বিভূতির হল, যেটি সে প্রকাশ করল না বিশু ঠাকুরের কাছে। তার মনে হল কোনোভাবে তারানাথ যেন অদৃশ্য শরীরে তাকে নিরীক্ষণ করছে। আশেপাশের বাতাসে যেন একটা পরিচিত গন্ধ ভেসে যাচ্ছে মাঝে মাঝেই। এই গন্ধ মটলেনে তারানাথের বৈঠক ঘরে সে বেশ কয়েকবার পেয়েছে। পবিত্রতায় ভরা ফুল ও চন্দন মিশ্রিত একটা ঘ্রাণ। সেদিন বালক সেবার আয়োজন মিটিয়ে তারা যখন খেতে বসল, তখন সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে। বিভূতি, জামাই পুলক, পুরোহিত ও বিশু ঠাকুর খেতে বসেছে। ওদিকে পুরোহিত কন্যা তাদের সম্মুখের পদ্ম পাতায় ভাত দিচ্ছে। বিভূতির পাতায় এক হাতা ভাত দিয়ে আধ ঘোমটার তলার থেকে মেয়েটি বলল, কাকাবাবু, লজ্জা পাবেন না কিন্তু, পেট ভরে খাবার খান। বিভূতি চমকে উঠল এই কণ্ঠস্বরে। এ তো চারির গলার আওয়াজ। কৌতূহল ভঞ্জনের জন্য সে একবার অসম্ভব সত্যকে যাচাই করার ইচ্ছেতে নিচু হতে যাবে, বিশু ঠাকুর তার হাত চেপে ধরল। বিভূতি বিশু ঠাকুরের দিকে তাকাতেই সে চোখের ইশারায় বিভূতিকে বুঝিয়ে দিল সে যা ভাবছে তার তাৎপর্য বিশু ঠাকুর জানে এবং সে পরে তাকে বিষয়টা বুঝিয়ে দেবে, এখন সঠিক সময় নয়। অনেক কষ্টে খাওয়া শেষ করল বিভূতি ওই দুপুরবেলায়। যেহেতু সন্ধ্যা নেমে গেছে, সেই রাতে আর তাদেরকে ছাড়ল না পুরোহিতের বাড়ির লোক। গ্রামের এক প্রান্তে এই ব্রাহ্মণের বাড়ি। শেয়াল কুকুরের বাড়বাড়ন্ত তো আছেই, তার সঙ্গে ঝিঝি পোকার একঘেয়ে গান রাতের বেলার নিস্তব্ধ গ্রামকে আরও বেশি ভাবনার সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। বিভূতির চোখে ঘুম নেই। মাথার তলায় হাত রেখে অন্ধকার টালির ছাদের দিকে চেয়ে রয়েছে কতক্ষণ সে জানে না। বিশু ঠাকুর চুপ করেছে ঘণ্টা তিনেক হয়েছে। হঠাৎ বিভূতির বুকটা কেঁপে উঠল তার কণ্ঠস্বরে। ঘুমিয়ে পড়ো বিভূতি, কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব রামপুর হাটের উদ্দেশ্যে। চারির সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন পড়েছে। আমিও ব্যাপারটা বোধ করছি, তবে নিশ্চিত হয়েছি দুপুরে খেতে বসার পর ওই ঘটনার থেকে। আর ভেবো না, ঘুমিয়ে পড়ো বিভূতি। অলৌকিকতা সবে তো শুরু, এখনই রাত জাগার কোনো কারণ হয়নি। বিভূতি আশ্বস্ত হলো ঠিকই, তবে নিদ্রা দেবী প্রসন্ন হলো না সেই রাত্রে। অনেক চেষ্টা করেও ঘুম এলো না তার। পরদিন সকালবেলায় জল বাতাসা খেয়ে তারা বেরিয়ে পড়ল পুরোহিত বাড়ির থেকে। শিউড়ি স্টেশন থেকে বেরিয়ে ট্রেন বদলে তারাপীঠ পেরিয়ে ওরা দুজন নামল রামপুর হাট স্টেশনে। চারির বিয়ে চলাকালীন বিভূতি শুনেছিল ব্রজভূষণ চক্রবর্তীর বাড়ি রামপুর হাট স্টেশন থেকে বেরিয়ে 2টি গ্রাম পার হলে নদী পার করে যেতে হয় ময়নাগাছি নামক একটি গ্রামে।
ওই গ্রামেরই স্কুল মাস্টার তার ভাগ্নে অর্থাৎ তারানাথের মেয়ে চারির স্বামী। লোকমুখে শুনতে শুনতে ওরা পৌঁছল ময়নাগাছি গ্রামের প্রান্তের নদীর সম্মুখে। এক বৃদ্ধ মাঝি ডিঙি ঘাটে বেঁধে জালের কাঠি ছাড়াচ্ছিলেন। বিশু ঠাকুর এগিয়ে গেল সেদিকে। বিভূতি চেয়ে রইল নদীর ওপারের ঘন জঙ্গলে মোড়া গ্রামটির দিকে। দেখে মনেই হয় না ওদিকে জঙ্গল ছাড়া কোনো রকমের সভ্য জগতের অস্তিত্ব আছে। ইতিমধ্যে বিশু ঠাকুর মাঝিকে প্রশ্ন করেছে পাড়াপার হওয়ার ব্যাপারে। মাঝির উত্তর শুনতে পেল বিভূতি। মাঝি চোখ মোটা মোটা করে বললে, ময়নাগাছিতে এখন মানুষ খেকো বাঘের উপদ্রব বাবুরা। ওদিকের মানুষজন সব পালাচ্ছে ভয়তে গ্রাম ছেড়ে, আর আপনারা কিনা ওখানেই যাবেন? ওসব বাঘটাকে আমাদের ভয় নেই, আর আমরা কোনো বাবু টাবু নই। বরং মানুষের বিপদ যখন শুনেছি তখন তো আমাদের যেতেই হবে। আপনি চলুন ওপারে নিয়ে। বিভূতি মাঝির ও বিশু ঠাকুরের কথোপকথন শুনল ঠিকই, তবে তার মন পড়ে রইল কি একটা অজানা দুশ্চিন্তার প্রেক্ষাপটে। মাঝি ডিঙি ঘোরাতেই সে যন্ত্রচালিতের মতো গিয়ে বসে পড়ল তার উপরে। শান্ত নদী পেরিয়ে তারা ময়নাগাছি গ্রামে পৌঁছনো মাত্রই চোখে পড়ল একদল মানুষ হাতে বর্ষা ও শাপল জাতীয় ধারালো অস্ত্র নিয়ে অনুসন্ধিৎসু চোখে পথের থেকে হাঁটছে এবং আশেপাশের জঙ্গলে দৃষ্টি চালাচ্ছে। নদীর ঘাটে উঠেই যে রাস্তা গ্রামের দিকে চলে গেছে তার দুই ধারে ঘন শাল সেগুনের জঙ্গল। বিশু ঠাকুর ও বিভূতি একটু দ্রুত পায়ে হেঁটে সেই দলের কাছে এগিয়ে গেল। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, আপনারা কি শিকারে বেরিয়েছেন অথবা কিছু খুঁজছেন? দলের মধ্যে থেকে একজন বললেন, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না, অন্য গায়ে থেকে এসেন বুঝি? এই গ্রামে গত মাস দুয়েক হলো একটা বাঘ দেখা যাচ্ছে। পাশের পাহাড়ি অঞ্চলের থেকে হয়তো গ্রামে ঢুকে পড়েছে। প্রথমে গরু মহিষ এইসবের উপর থেকে ব্যাপারটা যাচ্ছিল, তবে গত 2 সপ্তাহের মধ্যে 3 জন মানুষকে ওই জানোয়ারটা শিকার বানিয়েছে। অর্ধেক মানুষ পালিয়েছে গ্রামের থেকে ভয়ে। আমরা যারা আসি তারাও কিভাবে আসি আমরাই জানি। সকালবেলার থেকে আমাদের জীবন জেলে ছেলে ঘটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জন্যে আজ আমরা দলবল বেরিয়েছি। ওই জানোয়ারটাকে না মেরে আমরা বাড়ি ফিরবো না। আপনারা ফিরে যান, যেখানে থেকে এসেছেন সেখানে ফিরে যান, নইলে বিপদ হতে পারে। আমরা সব জেনেই এসেছি, চিন্তার কারণ নেই। আমার এই বন্ধুটি হিংস্র জন্তু জানোয়ারের ব্যাপারে মোটামুটি জ্ঞান রাখে, অনুমান করতে পারে বাঘের সম্ভাব্য উপস্থিতি। বিভূতি দাঁত চিবিয়ে নিচু গলায় বললে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না বিশু ঠাকুর? এসব বলার কি প্রয়োজন? বিশু ঠাকুর বিভূতির কথার কোনো উত্তর না দিয়ে তার হাত ধরে এগিয়ে নিয়ে গেল সশস্ত্র দলের দিকে। তারপর বললেন, তুমি এদের সাথে থাকো বিভূতি, তুমি একজন সাহসী অভিজ্ঞ যুবক। আমার বয়স হয়েছে, আমি দেখি গ্রামের দিকে যাই, মাস্টারের বাড়ির থেকে একটু ঘুরে আসি। ভুবন মাস্টারের বাড়ি যাবে? আর এই রাস্তার সোজা গিয়ে একদম শেষ বাড়িটা। বিভূতি বুঝতে পারল বিশু ঠাকুর চাইছে নিজে গিয়ে চারির সঙ্গে দেখা করতে, পাছে বিভূতিকে এখানে দেখে চারি কোনো দুশ্চিন্তায় না পড়ে যায়। এবার বিশু ঠাকুর নিচু গলায় বললেন, তোমার ক্ষমতার ব্যাপারে তুমি অবগত নও বিভূতি, এখানে তোমাকে প্রয়োজন। ওদিকে চারি আমায় চেনে না, কিন্তু তোমায় চেনে। এখন গ্রামের অবস্থা এমনি ভালো না, উল্টে তোমায় দেখলে আর দুশ্চিন্তায় পড়ে যাবে। বিভূতির বিশু ঠাকুরের প্রতি নিজের থেকে বেশি আস্থা বর্তমান, তাই সে আর অমত করল না। তবে বাঘের ভয় কে না পায়? এই কদিনে প্রেতের ভয় সে অনেকটাই জয় করেছে, তবে বাঘের ভয় কে না করে? এদিকে বিশু ঠাকুর চলে যাওয়ার পর ওই দলের প্রত্যেকে বিভূতিকেই দলনেতা বানিয়ে সকলে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করল। বিভূতির হাত ঘড়িতে সময় তখন বিকেল 4:17। বিশু ঠাকুর গ্রামবাসীর বলে দেওয়া ঠিকানা মতন এসে উপস্থিত হল গ্রামের একদম শেষ বাড়ির উঠোনে।
বাঘের ভয়ে এই গ্রাম এতটাই ওষ্ঠাগত যে সারা রাস্তায় একটা মানুষ তো দূরের কথা, একটা গরু ছাগল পর্যন্ত দেখেনি। তবে গ্রামের অন্যান্য বাড়িগুলির থেকে এই বাড়িটি খানিক বড় এবং পাকা। বিশু ঠাকুর ডাকল, বাড়িতে কেউ আছেন? পাশাপাশি দুটি ঘরের একটির থেকে বেরিয়ে এলো একজন বছর 28 কি 29 বছরের যুবক। বললে, কাকে চাই? আমি কলকাতা থেকে এসেছি, চারি মায়ের সঙ্গে একটু দেখা করা যায়? আমি ওর বাড়ির পাশের এক আত্মীয়। এখানের পরিস্থিতি ভালো না খবর পেয়ে তার বাবা আমাকে একবার দেখতে যেতে বললেন। তুমি বুঝি আমাদের জামাই? আগে আসুন। বলে সে বারান্দায় একটা চেয়ার পেতে দিয়ে বিশু ঠাকুরকে বসতে বলে ভেতরে চলে গেল। মিনিট দুয়েক বাদে চারি বেরিয়ে এসে বিশু ঠাকুরের দিকে অপ্রস্তুত দৃষ্টিতে খানিক তাকিয়ে রইল। বিশু ঠাকুর গলা ছেড়ে বললেন, কেমন আছো মা? ওদিকে তোমার বাবা খুব দুশ্চিন্তা করছে তোমার জন্য। চারি বিশু ঠাকুরকে চিনতে না পারলেও তার ব্যক্তিত্ব দেখে সম্মানীয় একজন প্রবীণ বলেই মনে করতে দ্বিধাবোধ করল না। নমস্কার নিবেদন করে বললে, গ্রামের এই অবস্থায় মাসটা যদি নিজের পরিবার নিয়ে চলে যায় তাহলে বিষয়টা ভালো দেখাবে না জ্যাঠামশাই। বাবাকে বলবেন আমাদের আশীর্বাদ করতে, যাতে দ্রুত এই গ্রাম ওই ভয়ঙ্কর মানুষ খেকোর হাত থেকে রক্ষা পায়। এমন সময় ভুবন মাস্টার অর্থাৎ চারির স্বামী পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বেরিয়ে এলো ঘরের ভেতর থেকে। সে বলল, একটা চিন্তায় ছিলাম বুঝলে। আজ যখন ইনি বাড়িতে এসেছেন তখন আজকের দিনটাই বেরোনো ঠিক হবে। আপনি বাড়িতেই থাকুন চারি আর আমার ছেলের সঙ্গে। আমি একটু গ্রামের মানুষের সঙ্গে রাত জেগে পাহারা দিই। একদল জঙ্গলের দিকে বেরিয়েছে শুনলাম। আমি আর একদল নিয়ে গ্রামের বাড়িগুলির আশেপাশে নজর রাখি। অনুসূচনা এভাবে আর রাত কাটানো যায় না। বিশু ঠাকুর এমন একটা সুযোগ খুঁজছিলেন তা বলাই বাহুল্য। তবে এই সুযোগ সৃষ্টির পেছনে তার কোনো হস্তক্ষেপ নেই। তারানাথের খোঁজ পাওয়ার জন্য যেন পরিবেশ পরিস্থিতিও উদ্গ্রীব হয়ে উঠেছে। চারির মধ্যে যে মধুসুন্দরী দেবীর অংশ বর্তমান, তা কোনো সাধকের পক্ষেও খালি চোখে দেখে আবিষ্কার করা সম্ভব নয়। খুবই স্বাভাবিক এবং শান্ত সুশ্রী নারী মূর্তি। তবে বিশ্বেশ্বর ভট্টাচার্য বা বিশু ঠাকুর কোনো সাধারণ সাধক বা তান্ত্রিকের পর্যায়ে পড়ে না। তারানাথের বর্ণনা অনুযায়ী বিশু ঠাকুর ছিলেন এক মায়াবী চরিত্র, যার ক্ষমতার ব্যাপারে আমরা খুবই সামান্যই অবগত। ভুবন মাস্টার বেরিয়ে পড়ার খানিক বাদে চারি চা নিয়ে এলো বিশু ঠাকুরের জন্য। চারির একমাত্র ছেলে এতটাই দামাল প্রকৃতির যে তাকে অন্য ঘরের দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। তার কোনো সাড়া শব্দ বিশু ঠাকুর পায়নি। চায়ের কাপ হাতে তুলে নিয়ে উনি চারির দিকে তাকালেন, বললেন, একবার আমার দিকে তাকাও দেখি মা। হাত ঘড়িতে সময় তখন রাত 9:20। বিভূতি টর্চ জেলে হেঁটে চলেছে জঙ্গল ভেঙে সন্তর্পণে। তার পেছনে রয়েছে গোটা সাতেক অস্ত্রধারী মানুষ। হঠাৎ অদূরেই জঙ্গলের কোনো প্রান্ত থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গম্ভীর ব্যাঘ্র গর্জন। প্রত্যেকে থমকে দাঁড়ালো, যেন জীবিত মানুষগুলো এক মন্ত্র বলে পাথরের মূর্তিতে পরিণত হলো। বিভূতি নিচু গলায় বলল, বিশু ঠাকুর আপনি কোথায়? এমন সময় বিভূতির দলের পেছন থেকে ভেসে এলো আরও একটি ভয়ঙ্কর হুঙ্কার। প্রত্যেকে নিমেষের মধ্যে ঘুরে দেখল সেদিকে এবং স্থান রামপুর হাট সংলগ্ন মান্দার পাহাড়। সেই রাতের পরে কেটে গেছে বেশ কয়েকটা দিন। বিভূতি প্রচণ্ড জ্বরে অসুস্থতায় জ্ঞান হারিয়েছিল টানা 3 দিন। বিশু ঠাকুরের অক্লান্ত সেবা শুশ্রূষায় সে সুস্থ হয়েছে কিছুমাত্র। একদিন সকালবেলায় বিভূতি বলল, ময়নাগাছি গ্রামের কি হলো?
তারা কি মুক্তি পেয়েছে ওই বাঘের হাত থেকে? আর চারির মাধ্যমে কি জানতে পেরেছেন কিছু আপনি? বিশু ঠাকুর শান্ত দৃষ্টিতে বিভূতির দিকে তাকিয়ে বললেন, জঙ্গলের পশুদের একটা নিয়ম আছে বিভূতি। একই শ্রেণীভূত পশুদের মধ্যে সব থেকে আয়তনে বড় যে হয় তাকে ওই গোষ্ঠীর পশুরা ভয় পেয়ে চলে। শুনেছি ময়নাগাছি গ্রামে নাকি একটা বিশাল বাঘ দেখা গেছে কয়েকদিন। তবে সেই বাঘ কাউকে অনিষ্ট করেনি, এবং সেই বাঘের ভয়ে আগের মানুষ খেকোটি ওই অঞ্চল ছেড়ে পালিয়েছে। তবে জীবন মাঝির ছেলেকে পাওয়া যায়নি, এটাই একটা খারাপ সংবাদ। হয়তো আমরা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গেছিল। আপনি সেই রাতে কোথায় ছিলেন? আর অত বড় বাঘ যা আমি নিজের চোখে দেখেছি তা কি আসলে সম্ভব, নাকি সবটাই আমার অসুস্থ চঞ্চল মানসিকতার অলৌকিক কল্পনা? সম্ভব কিনা জানি না, তবে মানতে চাইলে সবই মানা যায়, আর না মানতে চাইলে যায় না। ওই বড় বাঘ সেদিন দেখেছিলে কিনা এইসব মাথা থেকে বের করে দাও। বরং এই বিষয়ে মনোযোগ দাও যে চারির মাধ্যমেই খোঁজ পেয়েছি তোমার ঠাকুর মশাইয়ের। জানতে চাও কিভাবে পেলাম? জানতে চাও তারানাথ কোথায় আছে? বিশু ঠাকুর বিভূতির দিকে উৎসুক দৃষ্টিতে চাইলেন, বললেন, চারি মাকে সম্মোহন করেছিলাম সেই সন্ধ্যায়, যখন তুমি সদল বলে ময়নাগাছির জঙ্গলে মানুষ খেকো বাঘ খুঁজে বেড়াচ্ছ। তাকে আমার চোখের দিকে তাকাতে বলতেই তার চোখের জানলায় উন্মোচিত হলো এক অনন্ত মহাশূন্যের। ধীরে ধীরে সে কালো অন্ধকার সম প্রেক্ষাপট যখন একটা আবছা নীল আলোক স্নিগ্ধতায় দৃষ্টিগোচর হলো, তখন আবিষ্কার করলাম একটা জঙ্গলে মোড়া স্যাঁতস্যাঁতে স্থান। একটা মরা নদীর পাশে থেকে দলে দলে বসে রয়েছে হনুমানের সারি। তারা উৎফুল্ল আনন্দিত, কি যেন এক মঙ্গলময় পরিবেশের আবেগে তারা নিজেদের ভেতরে কল্যাণময় উদারতা পরিবেশনা করছে। সে নদী পথ ধরে চারির অন্তর্নেত্র আমায় নিয়ে চলেছে আরো জঙ্গলের গভীরে, আরো দুর্গম শিলাখণ্ডে। মর্তলোকে নক্ষত্র নেমে এসেছে, এমনই দেখতে লাগছে সে পরিবেশ। জোনাকিরা যেন সৃষ্টি করেছে নিহারিকার। ওপরে উঠছি একটা দুর্গম পাহাড়ের পিচ্ছিল শৈল শ্রেণীতে পা রাখতে রাখতে। কতক্ষণ এভাবে কেটে গেল জানি না। অবশেষে উপস্থিত হলাম একটা গুহা মুখে। এক বৃদ্ধ লোক সে গুহা মুখের প্রহরী। ততক্ষণ আমি আমার সম্মোহন ক্ষমতা হারিয়ে ফেলেছি ধীরে ধীরে। ঝাপসা হচ্ছে সম্মুখের দৃষ্টান্ত। চারির নেত্র যুগল থেকে বেরিয়ে আসার সময় দেখতে পেলাম সেই বৃদ্ধ হাসি মুখে হাত জোড় করে চাইল, হয়তো আমারই দিকে। তার মুখে একটা আশ্চর্য কাটা দাগ। চারি তীব্র যন্ত্রণা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কেদারনাথের সোনার পাহাড়। আমি তৎক্ষণাৎ প্রশ্ন করলাম, তোমার বাবা সেখানে আছেন? চারি কেবল একবার ইতিবাচক মাথা নেড়ে অজ্ঞান হয়ে গেল। তারপর আমি তার জ্ঞান ফিরিয়ে আনি খানিক সেবা করে। তবে জ্ঞান ফেরার পর যাতে তার আর কিছু মনে না থাকে এই ব্যাপারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে স্মৃতি লোপ পাওয়া, আমার ভাষায় মৌনমক্ষম প্রক্রিয়া। এইটুকু বলে বিশু ঠাকুর থামলেন। বিভূতির চোখে অশ্রুকণার ভিড় লেগেছে নিরন্তর। এক পলকে চেয়েছিল সে বিশু ঠাকুরের দিকে। সমস্তটা শোনার পর তার চোখের পলক বুঝল এবং নয়ন যুগলে জমে থাকা জল গড়িয়ে এলো তার চোয়ালের ওপর। এই জল কেবল দুঃখ বা আনন্দের নয়, এই জল তারানাথ তান্ত্রিকের মতো এক বিচক্ষণ সংযমশীল ব্যক্তিত্বের প্রতিফলন। যে পাহাড়, যে পথের দৃষ্টান্ত সে শুনল বিশু ঠাকুরের মুখের থেকে, সে পাহাড়ের হদিশ বিভূতি বুঝতে পেরেছে। তারানাথের মুখেই সে শুনেছিল এক কাহিনী,
যখন তারানাথ তার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর খোঁজে বেরিয়েছিলেন, এক মুহূর্তের জন্য বিভূতির মনে পড়ে গেল সেই ঘটনা। তারানাথ বলেছিল, সাঁকো পেরিয়ে নদীর পাড় বরাবর হাঁটতে লাগলাম। বেশ খানিকটা যাওয়ার পরেই জঙ্গলের পরিবেশ কেমন যেন থমথমে হয়ে গেল। পাখি তো দূরের কথা, কেবল মরা নদীর কালো জলে মাঝে মাঝে টুকটাপ শব্দ ছাড়া ঝিঁঝি পোকার শব্দ পর্যন্ত নেই সে জঙ্গলে। যত এগোই নদীর গতি ধারা যেন ধীরে ধীরে সংকীর্ণ হচ্ছে। বাসুদেব আমার হাত ধরে নীরবে হেঁটে চলেছে। তার নিষ্পাপ মুখের মধ্যে চোখ দুটো চঞ্চল হয়ে চারিদিক প্রত্যক্ষ করছে। একটা সময় থেকে নদীর তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকটা সাপকে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকতে দেখলাম। সেই অঞ্চল থেকেই মাটির উপরে গজিয়ে আছে অসম্ভব পিচ্ছিল শ্যাওলা। স্বাভাবিক গতিতে আর এগোতে পারলাম না। ধীরে ধীরে পা চেপে চেপে ওর হাত ধরে এগোলাম। ইতিমধ্যে সূর্য মাথার ওপর থেকে সরে গিয়ে পশ্চিমে ঢলে পড়েছে। অরণ্যের বিশাল বনানীর ফাঁকের থেকে ছিটকে আসছে তাদের লাল আভা। এমন সময় দেখা হলো আবার পুরনো বন্ধুর সাথে, অর্থাৎ সেই হনুমানটি তার দল নিয়ে সরু নদীটির দুই ধারে ধারে চুপ করে বসে আছে। আমি বাসুদেবের হাত ছেড়ে প্রণাম করলাম। বললাম, প্রভু, আমি বুঝেছি আপনি আমার মনের কথা বুঝতে পারেন। দয়া করে আমায় একবার তার দর্শন করিয়ে দিন। হনুমানটি আবার পরিচিত ইশারায় আমায় তার পিছু করতে বলল। আমি বাসুদেবের হাত ধরে এগোতে শুরু করলাম তার পিছু পিছু। জলরেখার দুই ধারে বসে থাকা হনুমানগুলি যেন সজাগ প্রহরীর মতো আমাদের পাহারা দিচ্ছে। আর মাঝের থেকে চলেছি আমরা তিনজন। অবশেষে যাত্রাপথের পরিবর্তন ঘটল। অল্প অল্প করে জঙ্গলের আড়াল থেকে চোখের সামনে উন্মুক্ত হলো একটা বিশাল পাহাড়। দীনবন্ধুর কথা অনুযায়ী এটাই বোধহয় চণ্ডীল পাহাড়। এবং একই সঙ্গে চোখে পড়ল ওই নদীর উৎপত্তি স্থল। তা হলো একটি বিরাটকার ফাটল বা গুহা বলা চলে। হনুমানটি তার ভেতরেই প্রবেশ করল, কিন্তু বাইরের থেকে ভেতরে শুধু মিশমিশে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। বাসুদেব আমার হাত ছেড়ে একটা পড়ে থাকা কাঠের টুকরো তুলে এনে আঙুলের ইশারায় সেটিকে মশাল বানানোর ইঙ্গিত করল। তার সাথে ইতিপূর্বে সময় না কাটালে আমি এই ইশারা বুঝতে পারতাম না। আমি আমার ফতুয়ার কাপড় খানিকটা ছিঁড়ে পুঁটলির থেকে দেশলাই বের করে সেই কাপড় পেঁচিয়ে ধরিয়ে দিলাম। বাসুদেব আনন্দ পেয়ে ঈষৎ হাসল। ওর হাত ধরে পুনরায় আবার গুহার ভেতরে কিছুটা প্রবেশ করতেই দেখলাম একজন ব্যক্তি আমাদের পথ প্রদর্শক হনুমানটির মাথায় হাত বোলাচ্ছে। মাথা ও মুখ ভর্তি সাদা ধবধবে দাড়ি, চোখের মণিতে অসম্ভব রকমের বিচক্ষণতা। উচ্চতায় আমার মাথা ছাড়িয়ে আরো এক হাত। বয়স আন্দাজ করার বিচার বুদ্ধিটাও হারালাম যখন দেখলাম তার হাতে ওই আমাদের কুলো তুলসীর মালাটি। উনি বললেন, আদিনাথকে আমি অনেক ছোট দেখেছিলাম, আজ তার ছেলে এমন সাহসী ও তেজি একজন সন্ন্যাসী হয়ে উঠেছে, এটা আমায় অবাক করে।
তুমি তোমার পরিণতিতেই দাঁড়িয়ে আছো দাদু। আমি তোমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তী। আবেগ ও খুশি একত্রিত হলে তা বহির্গত হয় কান্না হয়ে। আমি হাঁটু মুড়ে বসে পড়লাম গুহার ভেতরের পাথুরে জমির ওপর। মাথা নিচু করে বললাম, দাদু, দাদু, আমি ধন্য হয়েছি আজ। আমার আর কোনো খেদ রইবে না। এই পথ প্রশস্ত না হলে আজ আমি বিজয়ী তোমার মতো এক মহাপুরুষের দর্শন পেয়ে। তোমার একটা কৃতিত্বের নজির শুনেছি, আমি মুগ্ধ হয়েছি দাদু। আমি জানতাম তুমি একজন অগাধ পাণ্ডিত্য সম্পন্ন মহাসাধক। এই যে আমার এখনো বিশ্বাস হচ্ছে না দাদু। তবে একবার আমাদের কথা, নিজের বাড়ির কথা তোমার মনে পড়লো না দাদু? তোমার দাদা, তোমার মা সবাই তোমায় কম খুঁজেছে। আমি ঘর ছাড়ার আগে পর্যন্ত তোমায় নিয়ে তোমার মতো একজন মানুষের অভাবের কথা শুনেছি। আমার কথা শুনে ছোট ঠাকুরদা একটা অবাক করা কথা বলল। আমি না যাই, আমার ছেলে তো গেছিল তোমাদের বাড়িতে, সে এসে আমায় সব খবর দিয়েছে। আমি বিস্মিত হয়ে চোখের জল মুছে প্রশ্ন করলাম, তোমার ছেলে দাদু? বলি, শোনো, উত্তরের রাজ্যের ওপর যখন আক্রমণ হলো, তখন আমি ওই রাজ্য সংলগ্ন একটি গ্রামে বসে কাল ভৈরবের সাধনা করছি। যখন সাধনা সিদ্ধির চরম মুহূর্ত এলো, ঠিক তখনই অনুভব করলাম ওই রাজ্যের বিনাশ হতে চলেছে। স্বয়ং কাল ভৈরব আবির্ভূত হয়ে আমায় যখন বর দিতে চাইল, তখন নিজের মার্গ উন্নয়নের বদলে আমি রাজ্যের মুক্তি চেয়ে নিলাম। উনি আমায় তাই দিলেন, কিন্তু সে রাজ্যকে বাঁচাতে গিয়ে একটি শিশুর মৃত্যু হলো অন্যমনস্কতায়। আমার মনটা কষ্টে দুঃখে ভেঙে পড়ল একেবারে। এত বড় একটা ক্ষতি হয়ে গেল জগৎ সংসারের, তা মেনে নিতে পারলাম না আমি। হতাশ হয়ে যখন ফিরে এলাম নিজের সাধনস্থলে, তখন দেখলাম একটি শিশু আমার পেতে রাখা নবমন্দির আসনের ওপরে শুয়ে কাঁদছে। কাল ভৈরব আমার লাভ বর্জিত মানসিকতার ওপরে প্রসন্ন হয়েছিলেন, তাই আমার বিস্মিত অবস্থা দেখে উনি তৃতীয়বারের জন্য আমায় দর্শন দিলেন অবচেতন মনের মণিকোঠায়। বলে গেলেন, নিয়তি যেহেতু কেউ খণ্ডাতে পারে না, তাই উনিও এই বিধির বিরুদ্ধে আচরণ করতে পারেন না। তার বায়বিত অস্তিত্ব দিয়েই সৃষ্টি করে দিয়ে গেলেন আরো একটি শিশুকে। তবে শর্ত রইল, আমার তাকে বড় করতে হবে। তাই আমিও সে কথাই অমান্য করলাম না। দিনের পর দিন লালিত করতে থাকলাম এক ব্রহ্মজাতককে। সে আমাকে নিজের বাবা হিসেবেই চিনল। আমিও তাকে সন্তানের মতো ভালোবেসে ফেললাম। আমি সমস্তটা শুনে আবার সংজ্ঞা হারিয়েছি। চেতনা পুঞ্জীভূত করতে বেশ সময় লাগলো। প্রশ্ন করলাম, কে সে দাদু? ছোট ঠাকুরদা হাতের ইশারায় আমার পেছন দিকে ইঙ্গিত করলেন। আমি কাঁপা কাঁপা বক্ষে পেছন দিকে ঘুরে দেখলাম, গুহা মুখের কাছে দাঁড়িয়ে রয়েছে অমর জীবন ভট্টাচার্য। মশালের নিভু আগুনে স্পষ্ট দেখতে পেলাম গুহার ভেতরের দেওয়ালে দেওয়ালে একটা আবছা নীল আলোর আস্তরণ ফুটে উঠেছে।
ঠাকুরদা পেছন থেকে বললেন, বিধি অনুযায়ী এই সন্তান পার্থিব হলে তার জন্ম হতো ওই রাখাল ভট্টাচার্যের ঘরে, তাই পদবিটা তারই রেখেছি। কিন্তু নামটা আমার রাখা। বিভূতি হারিয়ে গেছে সেই স্মৃতির প্রেক্ষাপটে। কেদারনাথের দেখা, অমর জীবনের পরিচয় সবই আরও একবার স্পষ্ট হয়ে উঠল তার সংজ্ঞাহীন চোখের সামনে। তবে সে নীল পাহাড়ের গুহাকে একই বর্ণনা থাকা সত্ত্বেও কেন সোনার পাহাড় বলে আখ্যায়িত করা হলো, সে রহস্য রয়েই গেল বিভূতির মনে। বিশু ঠাকুর তার কাঁধে ঝাঁকি দিয়ে প্রশ্ন করলেন, কি হলো বিভূতি? কি ভাবছো এতক্ষণ ধরে? বিভূতি চিন্তার অতল গহ্বর থেকে প্রকৃতিস্থ হল। হকচকিয়ে বিশু ঠাকুরের দিকে চেয়ে বলল, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আমি বুঝতে পেরেছি আপনার কথায় ও চারির অবচেতনের নির্দেশে যে ঠাকুরমশাই কোথায় রয়েছেন। কোথায়? উত্তরপ্রদেশের বেলপুর নামের একটি গ্রাম থেকে যেতে হবে শেওড়াতলা শ্মশানে, যে শ্মশানের পাশের থেকে বয়ে গেছে একটা মরা নদী। ওই নদীপথ ধরেই এগোতে হবে যতদূর সম্ভব। বিশু ঠাকুর চিন্তিত মুখে ঘাড় নাড়লেন, তারপর বললেন, এখানের থেকে তো আমি আর যেতে পারবো না তোমার সঙ্গে বিভূতি। তবে একেবারে এই অবস্থায় তোমায় একা ফেলে দেওয়াটা আমার জন্য খুব নিষ্ঠুরতার কাজ হবে। তুমি যুবক হলেও এখনো সংযমের দৃঢ়তা আসেনি তোমার ভেতর। তবে যদি সম্ভব হয় আমি চলে যাব আমার কাজ শেষ করে। উত্তরপ্রদেশের বেলপুর অঞ্চলে আমার যাওয়া আছে অনেক আগেই, চিনতে অসুবিধা হবে না আশা করি। আমার এক বন্ধুর কাছে যেতে হবে আমায়, খুব দরকার না হলে যেতে হতো না, কথা দিয়ে রেখেছিলাম। সে সময়ও পেরিয়ে গেছে অনেক দিন, আর দেরি করাটা ঠিক হবে না। যাও তুমি বেরিয়ে পড়ো, সফলতা আসুক তোমার অভিযান। তারানাথ যেখানেই থাকুক আশা করি তোমার প্রচেষ্টার ব্যাপারে সে অবগত থাকবে। চলো আমরা স্টেশনের দিকে এগোই। বিভূতি ভীতু মানুষ নয়, তবে বিশু ঠাকুরের সান্নিধ্য তাকে যে নির্ভরশীল বানিয়ে ফেলছিল ক্রমে, তা সে বুঝতে পেরেছিল। তবে বিশু ঠাকুরকে এই কদিনে সে গুরুর আসনে বসিয়ে ফেলেছে অবিলম্বে। একজন উপযুক্ত অভিভাবকের মতন বিভিন্ন সময়ে অসময়ে সে বিভূতির পাশে এসে দাঁড়িয়েছে, তাকে যথাসম্ভব শিখিয়ে দিয়েছে যাযাবর জীবনযাপনের সম্ভাব্য উপায়। তবে এতেও এক প্রকার অপার্থিব স্বাধীনতা আছে। সময়ের বাঁধন নেই, খাবারের চাহিদা নেই, সাংসারিক বাধ্যতা, জীবিকার তিক্ততা কিছুই নেই। নিজে যেটুকু সারাদিনে নিজের জন্য গুছিয়ে ফেলবে, দিন শেষে নক্ষত্র লোকের নিচে ঘুমোনোর পূর্বে সেগুলোই তোমার গোটা দিনের সঞ্চয় এবং ব্যয়ের বস্তু। না, প্রকৃতির একটা অপার্থিব মায়া আছে। এ জিনিস পথে বেরিয়ে না পড়লে উচ্ছৃঙ্খল মানবকুল বুঝবে না। এখন যেন সে ধীরে ধীরে বুঝতে পারছে তারানাথের গল্পের মর্মগুলো। জগতের মাঝেই জগৎ আছে, তবে সে খুঁজিবার বস্তু। বিশু ঠাকুর বিভূতির সঙ্গ ছাড়ল। দিনের পর দিন কাটতে থাকলো, বিভূতির যাত্রা চলতে থাকলো উত্তরপ্রদেশের বেলপুরের উদ্দেশ্যে। চুল বেড়েছে, নখের তলায় জমেছে মাটি, পুঁটলির মাঝে পুস্তকের পাশে স্থান পেয়েছে ভিক্ষার চাল, ডাল, কলা ও ইত্যাদি খাদ্য দ্রব্যাদি। আরও একটি চটের ব্যাগ এখন বিভূতির সঙ্গী, যাতে রয়েছে এক আশ্রয়দাতার থেকে পাওয়া একখানা কাঁসার হাঁড়ি। এইখানাতেই বিভূতি ডালে চালে ফুটিয়ে খায়। এক কথায় বলা যায় একজন ভবঘুরে শিক্ষিত ভাগ্যান্বেষী যুবক সে, যার উদ্দেশ্য ঠিক তন্ত্রের জ্ঞান প্রাপ্তি নয়,
এই যাত্রাপথের উদ্দেশ্য একটাই, তা হল তারানাথ তান্ত্রিকের আশ্চর্যভাবে অদৃশ্য হওয়া এবং তার ব্যাখ্যা উদযাপন। এবং সত্যিই যদি এই উন্নয়নশীল সমাজে এমন আশ্চর্য শক্তির অস্তিত্ব এখনো বিদ্যমান থাকে, তবে তারানাথের মতো প্রকৃত অভিজ্ঞ একজন তান্ত্রিকের কাছের থেকে এই শক্তির গূঢ় উপায় শেখা। কিন্তু বিভূতির বাবার ছোট ঠাকুরদা কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায় যে একজন উন্নত পর্যায়ের সাধক ছিলেন, যার দীক্ষাগুরু ছিল তারানাথের ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তী, সেটাও তার উদ্দীপনার অন্যতম কারণ হিসেবে বিভূতির মনে কাজ করছে। এবং তারানাথের কাছে এটিই ছিল একমাত্র কারণ, যে কারণে বিভূতিকে উপযুক্ত মনে করে তারানাথ তার ঠাকুরদা রামনাথ চক্রবর্তীর অত্যাশ্চর্য পুঁথি বিভূতিকে দিয়েছিল। উত্তরপ্রদেশে প্রবেশের পর কেটে গেছে 15 দিন। লোকমুখে শুনতে শুনতে বিভূতি এসে পৌঁছেছে আজগুবিতলা নামক একটি গ্রামে। এই গ্রামের এক আজব অসত্য গাছকে কেন্দ্র করে এই গ্রামের নামকরণ হয়েছে। গ্রামের নাম শুনে আপনাদের মনে হতে পারে যে এমন জায়গায় বসতবাড়ির সংখ্যা খুব একটা বেশি হওয়ার নয়, কিন্তু না, বলা ভালো বিভূতি এখানের যতগুলি অঞ্চলে ঘুরেছে তার ভেতরে সবথেকে বড় জমিদার তান্ত্রিক গ্রাম এটি। একদিন সারা বেলা হাঁটার পর বিকেল নাগাদ বিভূতি একটা কলা বাগানের পাদদেশে কয়েকটা কলা পাতা বিছিয়ে ক্লান্ত শরীরে বসে পড়ল। বেলপুর গ্রামের প্রায় কাছে চলে এসেছে সে। সেখান থেকেই যেতে হবে তাকে শ্যাওড়াতলা, এবং শ্যাওড়াতলার সাঁকো পেরোলেই পাওয়া যাবে ওই নদীর পাশের থেকে পাহাড়মুখী হেঁটে যাওয়ার সেই স্যাঁতস্যাঁতে রাস্তা। যদিও সেই পাহাড়ই সোনার পাহাড় কিনা, অথবা সে পাহাড়ের গুহায় তারানাথকে পাওয়া যাবে কিনা, তা সম্পূর্ণ আনুমানিক। বিশু ঠাকুরের বর্ণনার সাথে কেবল এখানে মিল পাওয়া গেছে রাস্তার ও সেই হনুমান দলের, বাকিটা ঈশ্বরের উপর নির্ভরশীল। বিভূতি নিজের মনে বসে বসে কি সব বিড়বিড় করছিল। এমন সময় দুজন চাষি গরু নিয়ে ফিরছে মাঠের থেকে তার সম্মুখের পায়ে হাঁটা পথ ধরে। তাদের মধ্যে একজন অন্যজনকে বলল, জমিদারের ছেলের এক আজব খেয়াল হয়েছে, শুনিস? সে মাদকের নেশায় বলিছে যদি কোনো ব্যক্তি সামনের সপ্তাহের প্রতিযোগিতায় তাকে জিতিয়ে দিতে পারে, অথবা সে যদি জিতে যায়, তাহলে আমাদের 1 বছরের শুল্ক মাফ করে দেবে। ভগবান করুক যেন তাই হয়, কি বলো ভাইয়া? তাহলে অন্তত এই বছরের পুজোর দিনগুলোয় নাতিপুতির জন্য নতুন কাপড় কিনতে পারবো। বিভূতি এই কথা শুনে যেন একটু স্বস্তি পেল, ঠিক গ্রামবাসী ওই পথিকের মতোই। তার পরিযায়ী মন যেন খড়কুটো পেল কোনো শুভ সম্ভাবনার আঁচ পেয়ে। বিভূতি যে উদাস মনের মালিক হয়েছে এখন, আগের মতন সে আর নেই। সেই অনড় তৎপর বিচক্ষণ যুবক নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে এখন বিশ্বমাতার চরণে। তার মাথায় দৃঢ়ভাবে প্রশ্রয় পেল শুধু এইটুকু বস্তুই, বেলপুর যখন এসেই পড়েছে তখন ওই সাঁকো পেরিয়ে উল্লেখিত সোনার পাহাড়ের সন্ধানে সে যাবেই। তবে তার আগে একবার গ্রামবাসীদের মুখে হাসি ফোটে কিনা, সেই পরিণতি দেখার ইচ্ছে তার মনে চেপে বসল। তবে জমিদারের ছেলে কোন ধরনের প্রতিযোগিতার কথা বলছে? কি সেই শর্তের মূল একক? নিতান্তই তুচ্ছ কিছু হলে তো আর এত বড় গ্রামের শুল্ক মাপ করে দেওয়ার মতো সিদ্ধান্ত সে নেবে না। বিভূতি মনে মনে ঠিক করল ব্যাপারটা তাকে খুঁটিয়ে দেখতেই হবে। আর এই বিষয়ে যদি গোড়া থেকে জানতে হয় তবে যেতে হবে তাকে আজগুবিতলার জমিদার বাড়ি। বিভূতি আর এক মুহূর্ত অপেক্ষা না করে উঠে দাঁড়ালো। গায়ের মানুষের কাছেই শুনেছিল গ্রামের দক্ষিণে হাঁটতে থাকলে এক সময় চোখে পড়বে বিরাট জমিদার বাড়ি। তার সম্মুখে 2 করে 4টে পুকুর,
এবং তার মাঝের থেকে প্রবেশের রাস্তা। সিংহ দুয়ারে নাকি সর্বদা জমের মতো একজন দ্বাররক্ষী দিন রাত বিরাজমান। বিভূতি সে জায়গা পর্যন্ত পৌঁছনো মাত্রই দেখতে পেল একজন দীর্ঘদেহী ফর্সা মানুষ, পরনে তাঁতের ধুতি ও হাতখাটা বেনিয়ান, প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কথিত দ্বাররক্ষীর সাথে কথা বলছেন। বিভূতিকে এগিয়ে যেতে দেখে তিনি উজ্জ্বল দৃষ্টিতে তার দিকে তাকালেন। চেহারায় ব্যক্তিত্বের ছাপ। উনি কয়েক পা এগিয়ে এসে বললেন, আপনাকে কি যতীন ডেকে পাঠিয়েছে? বিভূতি ঈষৎ ইতস্তত করে বললে, ক্ষমা করবেন, আমি এই বাড়ির কারোর সাথেই পরিচিত নই। তবে অনুমান করছি আপনি হয়তো এই বাড়ির জমিদার, অর্থাৎ বাড়ির কর্তা। আসলে একটা বিচিত্র প্রস্তাবের ব্যাপারে জানতে পেরে নিছক কৌতূহলবশতই এখানে এসেছি। আমার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে আমি একজন পথিক বা ভাগ্যান্বেষী বলতে পারেন। জমিদার মশাইয়ের চারিত্রিক গুণের বহিঃপ্রকাশ পাওয়া গেল এবার। উনি করজোড়ে বললেন, কি সৌভাগ্য আমার! আমার বাড়িতে পরিব্রজক ব্রাহ্মণের চরণধূলি পড়েছে, আবারও বছর 25 পরে। আসুন আসুন বানুজ্জে মশাই, ভেতরে আসুন। এই কিরে হাবুল, ভেতর বাড়িতে গিয়ে কাউকে বল অতিথিশালা একটা ঘর তৈরি করে দিতে। জমিদার মশাইয়ের নাম দুর্গাপদ চৌধুরী। এই অঞ্চলে চৌধুরী বংশের প্রতাপ রয়েছে গত 500 বছর ধরে। অর্থ প্রতিপত্তি যদিও আগের মতন এখন আর নেই। জমিদারের মুখে বিভূতি এটুকু জানতে পেল যে তার বর্তমানের অর্থাবসানের সূত্রধার হলেন তার ছেলে যতীন চৌধুরী, অর্থাৎ যার আজব প্রস্তাব শুনে বিভূতি এই বাড়িতে এসে অতিথিশালায় এখন স্থান পেয়েছে। তবে যে শর্ত ও প্রতিযোগিতার ব্যাপারে বিভূতি শুনতে এসেছে তা জানার আগেই জমিদার মশাই সন্ধ্যার পুজোয় বসার জন্য কিঞ্চিত সময় নিয়ে অন্দরমহলে এই বাড়ির মন্দিরে গেছেন এবং যাবার সময় বলে গেছেন, আমার গুণধর পুত্রের কথা আর বলবেন না। সম্মানের খাতিরে অঞ্চলে জানাজানি হয়ে গেছে বলে আমি নিজেই ব্যাপারটায় স্থির রয়েছি, না হলে ওই হতভাগা জমিদারির আর কি বুঝে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এসে সব বলছি। পুজোটা সেরে আসি। এর পরের অপেক্ষাটা কেটেছে ঘণ্টা খানেকের। তারপর একজন শীর্ণকায় বৃদ্ধ চাকর হাতে হ্যাচাক নিয়ে এসে অতিথিশালার সামনে দাঁড়িয়ে বললে, বামুন মশাই, কর্তাবাবু আপনাকে ডেকে পাঠিয়েছেন বৈঠক ঘরে। আসুন আমার সঙ্গে চলুন। বিভূতি চাকরের পেছন পেছন চলল বিরাট সিঁড়ির স্তূপ পেরিয়ে। এই বাড়ির মোটা মোটা থাম এবং পৌরাণিক নকশা দেখলেই স্থাপত্যটির বয়স ও জমিদার বাড়ির পূর্বপুরুষদের শৌখিনতার পরিচয় পাওয়া যায়। বড় বারান্দা পেরিয়ে একটি ফরাস পাতা বিশাল আকৃতির ঘরে প্রবেশ করল চাকরটি বিভূতিকে নিয়ে। ঘরটির ভেতরের চেহারা প্রথমবারের জন্য দেখলে মনে হয় এটি একটি পৌরাণিক অস্ত্রশস্ত্র সংরক্ষণ করার আস্তানা। ঘরের মাঝখানে সাজানো বিলাসবহুল আসন শ্রেণীর একটিতে বসে তামাক খাচ্ছেন বিভূতির পূর্ব পরিচিত জমিদার দুর্গাপদ চৌধুরী। বিভূতিকে প্রবেশ করতে দেখে তিনি গড়গড়া নল নাবিয়ে করজোড়ে তাকে আসন গ্রহণ করার ইঙ্গিত করলেন। তারপর বললেন, তামাক চলে আপনার? না, আসলে কখনো ইচ্ছে হয়নি তেমন কিছুর, তবে সিগারেট চলে। জমিদার উত্তর না দিয়ে গলা উঁচিয়ে ডাক দিলেন, দিনু, এই দিনু, আমার পড়ার ঘরের টেবিলের উপরে দেখবি অনেক কটা সিগারেটের বাক্স আছে, তার মধ্যে থেকে একটা নিয়ে আয় দেখি। আমার পুত্রের শাসক শ্রেণীর গোঁড়াদের সাথে বেশ উঠাপড়া আছে এখনো। যদিও এসব কথা বলতে আমার লজ্জা লাগে, তাদের আদব কায়দা শখ শৌখিনতা নিয়ে
সে চলতে চায়। আমার তার প্রতি যে তিক্ততা আছে তা ভঙ্গনের জন্য মাঝে মাঝে সেসব পল্টন থেকে এই সিগারেট বা দামি দামি বিভিন্ন সুরার শিশি নিয়ে আসে। সেসব জমে জমে আমার পড়ার ঘরের অবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যদিও আমি কোনোদিনই দেখিনি বা না আছে এইসবের প্রতি আকর্ষণ। আপনাকে খুলেই বললাম সবটা। এরপর আপনার মর্জি, আপনি গ্রহণ করবেন কিনা। তবে দয়া করে অপরাধ নেবেন না বাণিজ্য মশাই। এবার আপনাকে আসল কথাটা বলি। প্রতি 6 মাস অন্তর অন্তর কলকাতা একটা বিরাট ঘোড়ার রেসের প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার উপরে লক্ষ লক্ষ টাকা লাগানো হয় বলে শুনেছি। আমার ছেলের কুলক্ষণ বা কুসঙ্গ তাকে এসবের থেকে দূরে রাখতে পারেনি, যেমনটা আপনাকে আগেই বললাম। এই নিয়ে কম টাকা পয়সা ওরাইনি আমার ছেলের পেছনে। আপনাকে বলতে দ্বিধা নেই, গোলা ভরা ভাগের শস্য ছাড়া কাঁচা টাকার আমদানি আমাদের আর নেই বললেই চলে। বাড়িটা আগের বছর মেরামত করিয়েছি। বহু দূরের একটি সম্পত্তি অর্ধেকের কম টাকায় বিক্রি করে দিয়ে, নইলে বাড়িটার অবস্থাও খারাপ হয়ে পড়েছিল আমাদের অবস্থারই মতো। যতদিন বেঁচে আছি বাপ ঠাকুরদার দিয়ে যাওয়ার মাথার ছাদটুকু রক্ষা করে যেতে চাই। আমার মনে এখনো বিশ্বাস জন্মেছে যতীন এসবের কিছুই রাখতে পারবে না। আগামী দিন 10 বাদে সেই ঘোড়ার রেসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কলকাতায় যতীনের লোক আছে, ওখানে যতীন একটি ঘোড়া নেবে এবং তাতে টাকা লাগাবে এটুকু জানি। যে জন্যে টাকা নিয়েছে আমার থেকে অনেক অশান্তি করে। খোলাখুলি যদি আপনাকে বলতে হয় তাহলে নেহাত সম্মানের খাতিরেই যতীনের নেশার ঘোরে বলা গ্রামবাসীর শুল্ক ক্ষমা করে দেওয়ার দাবিতে রাজি হয়েছি। তা নয়, আমি আজ থেকে বছর 20 আগেই জমিদারিত্বের অভিশাপ থেকে মুক্ত পেতে চেয়েছিলাম। খেটে খাওয়া মানুষের ভাগের অর্থ নেওয়ার ইচ্ছে আমার জীবিত ছিল না। কেবল অকর্মণ্য ছেলের জন্যই তা চালিয়ে যেতে হয়েছে, না হলে কি করে খাবে সে? আমার মন বলেছে যদি একবারের জন্য সেই শর্তে বিজয়ী হয় তবে তার মন উদার হয়ে উঠবে। যতীন এসবের থেকে বেরিয়ে আসবে। কারণ উচ্ছন্নে যাওয়ার ব্যক্তিদের মন হতাশা ও উদারতায় ভরা থাকে। তারা একবার সফলতা পেলে সেই মুহূর্তে তাদের মস্তিষ্ক দুটি পথ স্থির করে। এক, সে অন্যায় চালিয়ে যাবে, না হয় এবার শুধরে যাবে। কিন্তু ওই জিত হওয়াটা খুব প্রয়োজন। এই ইচ্ছেতেই শেষবারের জন্য সমস্ত সঞ্চয় ব্যয় করেছি বাণিজ্য মশাই। আশা করি আপনাকে সবটা বলে বোঝাতে পেরেছি। বিভূতি মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ জমিদার চৌধুরীর কথা। এরই মধ্যে দিনু এসে তাদের সম্মুখে টেবিলের উপর উল্লেখিত সিগারেটের বাক্স এবং 2 ঘটি শরবত রেখে গেছে। বিভূতি চিন্তিত মুখে উত্তর দিল জমিদার মশাইয়ের প্রশ্নের। সে বলল, বিষয়টা তাহলে সম্পূর্ণই ভাগ্যের উপরে নির্ভরশীল। আপনার অবস্থার জন্য সমবেদনা প্রকাশ করছি চৌধুরী মশাই। আমি ঈশ্বরের কাছে চাইব আপনার পুঞ্জিত অর্থরাশি যেন ক্ষয়ক্ষতির হাতের থেকে রক্ষা পায়। জমিদার মশাই বিভূতির দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। হয়তো কিছু একটা ভাবলেন বিভূতির দিকে চেয়ে। তারপর উনি বললেন, বাণিজ্য মশাই, আবদারটা হয়তো ছেলে মানুষের মতন শোনাবে, তবে মনের থেকে আমি চাইছি আপনার যদি বিশেষ কিছু কাজ না থাকে তবে কয়েকটা দিনের জন্য আমার বাড়িতে থেকে যান। কিছু কিছু সময় কাকতালীয়ভাবে অতিথির আগমনের সঙ্গে সঙ্গে সৌভাগ্য বাড়িতে প্রবেশ করে। শাস্ত্রে আছে অতিথি ভগবান।
আপনার অনুমান এবং শাস্ত্রের প্রবাদ যেন সত্য হয় এই কামনা করি। তবে আমার থাকতে চাওয়ার কারণ যদি হয় কোনো কিছু, সেটা হতে পারে শুভকামনার সহিত এই গ্রামবাসীর ও আপনার যুগ্ম বিজয়ের অনুভূতি নেওয়ার আকাঙ্ক্ষা। আর আপনিও যখন বলছেন তখন দেখা যাক, এখানে রয়েই যাই। খেলাটি কবে? এই তো আর বেশি দিন নয়, ওই ধরুন দিন আষ্টেক। বেশ, তাহলে তাই হোক। আমি খুবই খুশি হয়েছি বানুজ্জে মশাই। আপনি রাতে কি খাবেন? আমি সে আপত্তি নেই তো? বিভূতি ঈষৎ হেসে উত্তর দিল, না না, আমি কি বৈষ্ণব নাকি? আমার ওসবের কোনো বাদ বিচার নেই। তবে ব্যস্ত হওয়ার কিছু নেই জমিদার মশাই এসব নিয়ে। বলে বিভূতি উঠল। তবে জমিদার মশাইয়ের দেওয়া সিগারেটের প্যাকেটটা সেই সৌজন্যতার কারণে তুলে নিল টেবিলের ওপর থেকে। অতিথিশালায় ফিরে এসে বিভূতি ভাবল, যে কারণে তার এত দূরে ছুটে আসা, সেই মানুষটির কি ব্যাপক প্রয়োজন ছিল বর্তমানে এই বাড়িতে। তারানাথ থাকলে কোনো না কোনোভাবে ঠিক জানতে পেরে যেত যে এই চৌধুরী বাড়ির পরিণতি কি হতে চলেছে, অথবা কোনো না কোনো সম্ভাব্য উপায় ঠিক বাতলে দিত। এমন সময় বিভূতির মনে আশা যোগাচ্ছে তারানাথের বলা একটি ধন্বন্তরী কথা। সে বলতো, পৃথিবীতে ইচ্ছে শক্তির ওপরে কোনো বড় শক্তি নেই। ইচ্ছে থাকলেও ভরসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। ঠিক যেমন চণ্ডিকা প্রসাদ মিত্রের বাড়িতে কথিত মা কালীর কৌটের কারণে কিন্তু মোক্ষ লাভ হয়নি। একটি ফাঁকা কৌটোকে তাদের মা কালীর কৌটো মনে করে শুধুমাত্র ভরসা করেই তারা মুক্তি পেয়েছিল। সেখানে কোনো প্রকারের তন্ত্র মন্ত্র বা গুপ্ত সিদ্ধির প্রক্রিয়া ছিল না। অর্থাৎ মানুষের সমস্যার সমাধান মানুষই করতে পারে, নিষ্ঠাটা অনড় রাখতে পারলেই হলো। বিভূতি এসব ভাবতে ভাবতে উঠে বসল খাটিয়ার উপর। অতিথিশালায় যথেষ্ট পরিপাটি ব্যবস্থা আছে। আলোর জন্য তেল, হ্যাচাক, হ্যারিকেন কোনো কিছুরই অভাব নেই। রাত 9টার সময় দিনু এসে ভাত, ডাল এবং গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে গেল বিভূতির জন্য। খিদের পরিমাণ বোঝার অবস্থা বিভূতি হারিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া, ঘুমানোর সময় ওলটপালট হয়েছে বহুদিন। সে অনুভব করেছে তার হয়তো কিছু একটা রোগ হয়েছে পেটে। খাবারের প্রতি আসক্তি আসে, কিন্তু পরিমাণে বাদ সাধে। কিছুটা ভাত খেয়ে ঝুড়ি দিয়ে আবার ঢেকে রাখল বিভূতি। মনে মনে ভাবল, যদি জমিদার পুত্রের ঘোড়া রেসের মাঠে না যেতে, তবে জমিদারের কোষাগার শূন্য হবে। ফলে তার পুত্র যতীন উন্মাদের মতো অর্থের অভাবে আরো বেশি চড়াও হবে গ্রামবাসীর ওপর। পথ চলতি পথিকের মুখে যে তৃপ্তির আনন্দ দেখে সে এই বাড়িতে এসেছে, সেই আনন্দ ভরা উজ্জ্বল চোখের থেকে কষ্টের অশ্রু বইতে সে দেখতে পারবে কি আদৌ? হয়তো এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তটা তার ভুলই হল। টানা 2 দিন বাদে পেটে একটু দানা পড়েছে তার। ক্লান্ত শরীর খাটিয়ার ওপরে এলিয়ে দিয়ে এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সেই রাতে বিভূতি এক বিচিত্র স্বপ্ন দেখল। সে দেখল একটা দর্শকপূর্ণ রেসের মাঠের ফিনিশিং পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সে। মানুষের উৎসাহ, ভোঁপুর শব্দ উদ্ভাসিত করে দিচ্ছে পরিবেশকে। তবে এই স্বপ্নের মধ্যে সবথেকে বিচিত্র জিনিস যেটা চোখে পড়ল, তা হল চুন সুরকির দাগের ওপর থেকে কোনো প্রতিযোগী ঘোড়া ছাড়াই ছুটতে ছুটতে বিভূতির দিকে বিজয়ী পদকের দিকে এগিয়ে আসছে একটি শীর্ণকায় রুগ্ন বাদামি রঙের ঘোড়া। সে ঘোড়ার বিশেষত্ব আরও একটি রয়েছে। জন্তুটি 2 চোখের মাঝের থেকে ললাটের ঊর্ধ্বদেশ পর্যন্ত ঠিক মহাদেবের হাতের ত্রিশূলের মতো একটা সাদা পশমের বলি রেখা রয়েছে। রুদ্ধশ্বাসে প্রাণীটি ছুটতে ছুটতে যখন বিভূতির একদম সামনে চলে এলো,
তখনই নিজের প্রাণ বাঁচানোর তাগিদে বিভূতি ঝাঁপ দিল তার বাঁদিকে এবং বাস্তবেই স্বপ্নের জাল ছিঁড়ে সে আঁচড়ে পড়ল খাটিয়ার থেকে অতিথিশালার মেঝেতে। মাথায় বীভৎস যন্ত্রণা নিয়ে চোখ খুলতেই সে আবিষ্কার করল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। দরজার ফাঁকের থেকে অল্প অল্প দিনের আলোর ছটা প্রবেশ করেছে ঘরের ভেতরে। বিভূতি ঘটির থেকে খানিক জল নিয়ে মাথায় দিল। তারপর সৌজন্যতার খাতিরেই দরজা খোলবার আগেই অবশিষ্ট ভাতটুকু খেয়ে নিল সে। সেদিন সকালে বিভূতি সংরক্ষিত নিমের দাঁতন নিয়ে একটু জমিদার বাড়ির পেছনের দিকে হাঁটতে বেরোল। সেখানে একটি বিরাট পুকুর রয়েছে বটে, তবে তা মোটেই অযত্ন লালিত নয়। রীতিমতো চারিদিকের গাছপালা আগাছা ছেঁটে সেখানে শান বাঁধানো ঘাট করা আছে। চারিপাশে মাথা উঁচু করে পাহারা দিচ্ছে গুটি কয়েক তাল গাছ। সেদিন দুপুর পর্যন্ত বিভূতি নিজের ঘরেই বসে রইল। চাকর দিনু এসে আগের দিনের থালা বাসন নিয়ে গেছে এবং সকালের খাবারের জন্য তাকে সেধেছেও, তবে বিভূতি সকালে কিছু খায়নি। চাকরের কাছে শুনেছে জমিদার বাবু বেরিয়ে গেছে তাদের বৈষয়িক কিছু কাজে ভোরবেলার দিকে। মধ্যাহ্নের খাবারের পর বিভূতি উঠোনের দিকে একটু বেরোতেই দেখল দুজন লোক জমিদার বাড়ির উঠোনের মাঝে দাঁড়িয়ে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছেন। তাদের মধ্যে একজন লোকের দাঁড়ানো দেখলেই মনে হচ্ছে সে খুব স্বাভাবিক অবস্থায় নেই। ডান পা খানিক পিছিয়ে দিয়ে নিজের অসংলগ্নতার ভর বজায় রাখছেন। খানিক বাদে সুস্থ চেতা মানুষটি চলে গেল বাড়ির বাইরে যাওয়ার ফটকের দিকে। অস্বাভাবিক অবস্থার লোকটি ফিরে যাচ্ছিল জমিদার বাড়ির দিকে, এমন সময় তার নজর পড়ল বিভূতির দিকে। সে বিক্ষিপ্ত সন্দিগ্ধ দৃষ্টিতে এগিয়ে এসে বিভূতির উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার ব্যাপারে শুনলাম বাবার কাছে সকালবেলায়। আপনি কি বুঝেছেন বাবাজি? টাকাটা জিতবো আমি? মাদকের গন্ধে বিভূতির নাক বুজে এলো। জমিদার পুত্রের সঙ্গে তার এই প্রথম সাক্ষাৎ এই বাড়িতে আসার পর। ছেলেটির চরিত্র ও পোশাক পরিচ্ছদ দেখে তার প্রতি সম্মান জন্মায় না। তবুও বিভূতি সম্ভ্রমের সাথে জবাব দিল, ঈশ্বরে বিশ্বাস রাখুন। নিজে এমন নেশায় মৌন হয়ে থাকলে অনেক ক্ষেত্রেই মূল্যবান সিদ্ধান্ত নিতে আপনি ভুল করে ফেলতে পারেন। অপরাধ নেবেন না, আমি কেবল একজন শুভাকাঙ্ক্ষী আপনার এবং আপনার বাবারও। একজন সাধারণ রাস্তার পথিক হয়ে হয়তো এই কথা বলাটা শোভা পায় না, তবুও আমার মনে হলো এই বিষয়টা আপনার খেয়াল রাখা উচিত। কিছু না ভেবেই কথাটা বলে ফেলল বিভূতি ঠিকই, তবে তার প্রতি উত্তরে যতীন চৌধুরী অর্থাৎ জমিদার পুত্রের অভিব্যক্তি হল ঠিক তার চরিত্রের বিপরীত। সে বিভূতির কথায় ঈষৎ লজ্জিত হয়ে বলল, চেষ্টা তো করছি নিজেকে বদলে ফেলার, তবে তা করতে পারছি আর কি। নেশাগ্রস্ত না হলে নিজেকে আয়নায় দেখলে নিজের প্রতি তিক্তা আসে। মশাই, যাক, প্রার্থনা করবেন আমার জন্য। বিভূতি কিছুক্ষণ প্রস্থানরত যতীন চৌধুরীর দিকে চেয়ে রইল। তারপর ফিরে এসে খাটিয়ার ওপরে বসে ভাবতে থাকল বিশু ঠাকুরের কথা। বিশু ঠাকুর বলেছিলেন ওদিকের কাজ মিটে গেলে সে আসবে এখানে। সত্যি যদি বিশু ঠাকুর 2-1 দিনের মধ্যে এসে পড়ে তবে হয়তো কিছু একটা উনি করতে পারতেন, কিন্তু না, বিশু ঠাকুর এলেন না। টানা 7 দিন বিশেষ কোনো ঘটনা ঘটল না উল্লেখযোগ্য। যতীন চৌধুরী এর মধ্যে আর বিভূতির চোখের সামনে পড়েনি। 7ম দিন সকালবেলায় বিভূতির ডাক পড়ল বৈঠক ঘরে। জমিদার দুর্গাপদ চৌধুরী লজ্জিত দৃষ্টিতে বিভূতির দিকে চেয়ে নমস্কার প্রদান করে বললেন, ক্ষমা করবেন বানুজ্জে মশাই, এই কয়েকটা দিন আপনাকে সময় দিতে পারিনি।
আশা করছি এই কদিনে আমার ছেলের সঙ্গে আপনার পরিচয় হয়েছে। হ্যাঁ, একদিন দেখা হয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ধর্তব্যের মধ্যে কিছু রাখে না। গ্রামের কয়েকজন মুন্সি ব্যক্তির সঙ্গে আমার ওঠা বসা আছে। তাদের পরামর্শেই আমি ছেলের বিয়ে দিই মাধবপুর গ্রামের মোড়ল অবিনাশ চক্রবর্তীর মেয়ের সাথে। আমার বৌমা রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমন দশভুজা। তবে লজ্জার বিষয় কি জানেন? আমার ছেলের জন্যে মেয়েটির জীবন নষ্ট হয়ে গেল। বৈষয়িক কাজকর্মের ছুতো দিয়ে মেয়েটিকে রেখে আসি তার বাপের বাড়ি, পাছে যতীনর গায়ে হাত না তোলে। এমন ঘটনা আগে বেশ কয়েকবার ঘটেছে বলে আমার অনুমান। তো এখন আমার বেআই মশাই শারীরিক অসুস্থতায় ভুগছেন, সে কারণে আমাকেই ছুটতে হচ্ছে রোজ। যতীন সেসবের খবরও রাখে না। যদিও বৌমাকে কাল নিয়ে এসেছি বাড়িতে, কি বলুন তো, বাড়িতে পুজো সঠিকভাবে না পড়লে আমার মনটা আরো অমঙ্গলের দিকে ছুটে যায়। আমি কি আরো সব পারি ঠিক করে? আপনি তো প্রথম দিনই দেখলেন আমি নিজে পুজো দিতে গেলাম। বিভূতির মনে পড়ে গেল এই বাড়িতে তার প্রথম দিনের কথা। সে দেখেছিল সন্ধ্যাবেলায় জমিদারকে পুজো দিতে যেতে। যতীনের স্ত্রীর উপরে মায়া হলো তার, এবং একই সাথে পরিব্রাজক সংসার ত্যাগী বিভূতির বুকটা ছ্যাঁত করে উঠল তার স্ত্রী ও সন্তানদের কথা মনে করে। কিসের খোঁজে আজ সে সমস্ত ত্যাগ করেছে? তারানাথ কি কেবলই ষড়যন্ত্র করছে তার সাথে? হাজার হোক, বিভূতিও একজন বাবা, তার বাড়িতে একটি ছোট মেয়ে আছে। আজ সেই বিভূতিকে হঠাৎ দেখলে সহজেই সভ্য মানুষজন তাকে পাগল বলে আখ্যায়িত করবে। বিভূতি কিঞ্চিত কেঁপে উঠল জমিদারের স্বরে। বাণুজ্যে মশাই, কিছু কি ভাবছেন? অপ্রস্তুত হয়ে বলল, না, তেমন কিছুই ভাবছি না। আসলে আমি ভাবছি আপনার কথা মতো কালকেই তো সেই ঘোড়দৌড়। কতদূর এগুলো ব্যবস্থা? জমিদার মশাই বললেন, শুনলাম আজ যতীন ট্রাঙ্ক কল করবে কলকাতায় বিকেলবেলা। কাল সন্ধ্যের মধ্যে ফলাফল জানা যাবে। যাই হোক, মনে মনে যেটা ভেবেছি বলেই ফেলি। মাছ ধরার শখ আছে কি? মাছ? কোথায়? আপনার বাড়ির পেছনের পুকুরে? সে কি, আপনি ওই দিকটায় গিয়েছিলেন নাকি? আশ্চর্য হলাম, সঙ্গে লজ্জিত। আমারই আপনাকে ঘুরে সমস্তটা দেখানোর উচিত ছিল। চলুন, দুটি ছিপ নিয়ে গিয়ে বসা যাক। করে দিনু, বৌমাকে বল একটু মধু দিয়ে ভালো করে আটা মেখে দিতে। আর তুইও একটা থলে নিয়ে চল দেখি পুকুরে। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দুপুরে জমিদার বাড়ির পেছনে মাছ ধরতে বসল বিভূতি ও জমিদার দুর্গাপদ চৌধুরী। দিনু চাকর গোবর এনে চার ছড়িয়ে দিয়েছে দ্রুত। সেসব জায়গায় জলে বুজবুজি উঠছে ক্রমাগত। বিভূতি সেদিকে তাকিয়ে প্রশ্ন করল, এ পুকুরে মাছের পরিমাণ অনেক আছে বোঝাই যাচ্ছে, কি বলেন জমিদার মশাই? আপনাকে মিথ্যে বলবো না, আমাদের এই পুকুরে এমন মাছও আছে যেগুলোর গায়ে শ্যাওলা জমে গেছে বয়স হয়ে। ঠিকঠাক একটা পালে পড়লে দুজন মিলে টেনে তুলতে হবে। দিন, আটার পাত্রটা এদিকে দিন দেখি। বড়শিতে আটা গেঁথে গাছের ছায়া বিশিষ্ট একটা জায়গায় সুতো ছুঁড়ে দিয়ে চৌধুরী মশাই বললেন, আমার ঠাকুরদার বাবার সময়ের কথা বলি আপনাকে বাণুজ্য মশাই। তিনি এক সময় এখানকার রাজার থেকে কম কিছু ছিলেন না। কত রাজরাজাদের সঙ্গে তার ওঠা বসা ছিল শুনেছি। ইহার প্রদেশের মুঙ্গেরে ছিল আমাদের মহল। তবে সেখানে শত্রুদের আগমন
দিন দিন এত বেড়ে চলেছিল যে গুপ্ত সম্পদ, ঐতিহ্য সমস্ত কিছু লোপাট হয়ে চলেছিল ধীরে ধীরে। পরবর্তীতে ঠাকুরদার বাবা ঘনারাম চৌধুরী এই আজগুবিতলায় এসে নামী শিল্পীদের কাজে লাগিয়ে এই বাড়ি তৈরি করলেন। আমাদের বাড়ির ভেতরেই একটা গুপ্ত সুড়ঙ্গ পথ আছে, যেখানে থেকে কোনো এক পাহাড়ি নদীর পথের সূত্র আছে। একবার প্রতিবেশী রাজ্যের রাজা বাইরের থেকে গোড়া পল্টন এনে ডাকাতি ফেললেন আমাদের বাড়িতে। ঘনারাম চৌধুরীর গুপ্তচরেরা যদিও সেই ডাকাতির খবর আগের থেকেই জানতে পারে, ফলে সমস্ত দামি মণিমুক্ত উনি ওই সুড়ঙ্গ পথে নিয়ে গিয়ে সেই পথের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। এরপরেই শুরু হলো বিপত্তি। দিন তিনেক কেটে যাওয়ার পরও যখন তিনি সুড়ঙ্গ থেকে বাইরে এলেন না, তখন আমার ঠাকুরদা তার বাবাকে খুঁজতে লোক পাঠালো। সুড়ঙ্গের ভেতরে অবাক করা কাণ্ড কি জানেন? যারা খুঁজতে ঢুকলো তারাও আর ফেরত এলো না। বাড়ির প্রত্যেকে দুশ্চিন্তায় পড়ে গেল। আলো জেলে সুড়ঙ্গ মুখে অপেক্ষা করা শুরু হলো। সারাদিন বহুবার গলা ফাটিয়ে চিৎকার করে ডাকাডাকি করা হতো সে গুপ্ত পথের উন্মুক্ত দরজার সামনে বসে, কিন্তু কোনোদিনও কোনো উত্তর এলো না। না, আর ফিরে এলো না কোনো সুড়ঙ্গের যাত্রী। যে সমস্ত শিল্পী তৈরি করেছিলেন এই বাড়ি, তাদের কাছের থেকে খবর নিয়ে এক সময় যাওয়ার চেষ্টা করা হয়েছিল ওই সুড়ঙ্গের উল্টো দিকের মুখে। তবে সে স্থান এতই দুর্গম যে স্থলপথে সেখানে যাওয়া সম্ভব হয়নি। তাই এখনো টান লেগেছে বাণুজ্য মশাই, বড় মাছ, আপনি ধরুন ছিপটা। বিভূতি হাত লাগালো জমিদার মশাইয়ের সাথে। সুতোয় এমন টান পড়েছে যে সেটা ছিঁড়ে যাওয়ার অভিপ্রায়। জলের মধ্যে তোলপাড় করে ফেলেছে একটি আনুমানিক 3.5 মাছ। অনুমান করাটা সহজ হলো তার পিঠের ডানা বার দুয়েক ভাসিয়ে তোলার জন্য। মিনিট 5 ধস্তাধস্তির পর সেটি যখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল, তখন জমিদার মশাই বললেন, বাণুজ্য মশাই, দিনুটাও গেল থলে আনতে। আপনাকে কি বলি, অপরাধ নেবেন না। একবার একটু এগিয়ে গিয়ে দিনুকে একটা ডাক দেবেন। জলের প্রাণী জলে বেশিক্ষণ রাখা যাবে না, আর টেনে তোলার জিনিস এটা নয়, তবে জলে নামতে হবে। বিভূতি জমিদারের প্রস্তাব বুঝতে পেরে দ্রুত বেগে জঙ্গুলে পথ ধরে বাড়ির সামনের দিকে এলো। দিনু পুকুরের দিকে আসার জন্য সিঁড়ি থেকে নামছিল। বিভূতি আরও একটু ব্যস্ততায় তাকে উস্কে দিল। তবে বিভূতির চোখ আটকে পড়ল অন্য একটি ঘটনায়। সে দেখল বাড়ির উঠোনের মাঝে যতীনবাবু সেই গত দিনের দেখা লোকটির সঙ্গে দাঁড়িয়ে আবারও কোনো ব্যাপারে আলোচনা করছেন। তবে যতীন চৌধুরী আজ আর নেশায় দাঁড়িয়েই থাকতে পারছেন না। বিভূতি বুদ্ধিমান যুবক। সে আলোচ্য বস্তু শোনার ফিকিরে দ্রুত বারান্দার থেকে একটি চেয়ার নিয়ে সেখানে গেল। এই নিন, চেয়ারে বসে পড়ুন যতীনবাবু। আপনার শরীরটা বোধহয় খারাপ লাগছে, তাই না? ক্ষমা করবেন, আমি দূরের থেকে। বিভূতির কথা থেমে গেল হঠাৎ একটি আশ্চর্য অপার্থিব ঘটনায়। যতীন চৌধুরীর সম্মুখের মানুষটির হাতে গুটি কয়েক ঘোড়ার ছবির গুচ্ছ ছিল। সেটি এতক্ষণে বিভূতির চোখে পড়ল, এবং সেই মুহূর্তেই আগন্তুকের হাতের থেকে হাওয়ায় ভাসতে ভাসতে পড়ল একটা ছবির টুকরো। বিভূতির চক্ষু স্থির। যে ছবি মাটিতে লুটিয়ে পড়েছে তাতে অঙ্কিত রয়েছে একটি ঘোড়ার চিত্র, এবং ঘোড়াটিকে দেখা মাত্রই মনে পড়ে যাওয়ার কারণ হলো এই ঘোড়ার কপালের সেই একই সাদা বলিরেখা দিয়ে ত্রিশূলের চিহ্ন বর্তমান, যে ঘোড়ার মূর্তি সে স্বপ্নে দেখেছিল। বিভূতি বিস্মিত হয়ে প্রশ্ন করল,
এই ঘোড়ার ছবিগুলির কারণ কি? যতীন চৌধুরী নেশাগ্রস্ত কণ্ঠে উত্তর দিল, যে ঘোড়াটি নির্বাচন করব তার ছবি দেখে বেছে নিয়ে ট্রাঙ্ক কল করে জানিয়ে দিতে হবে, সেই অনুযায়ী ওখানে আমার টাকাটা ফেলে দেবে। যদি কিছু মনে না করেন, বাকি ঘোড়ার ছবিগুলি দেখতে পারি কি? জমিদার পুত্র হাতের ইশারায় সামনের ব্যক্তিকে ঘোড়ার ছবিগুলি দেখতে বললেন। বিভূতি কাগজের টুকরোগুলো নিয়ে সমস্ত ছবিগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে আবিষ্কার করল, এই ঘোড়াটি বাদে আর অন্য কোনো ঘোড়ার কপালে এমন চিহ্ন নেই। সে আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, যতীনবাবু, আপনি এই ঘোড়াটিতে টাকা লাগিয়ে দিন। বলেছিলেন না আমার কি মনে হয় আপনি টাকা জিতবেন কি না? আমার মনে হয় এই ঘোড়াটি জিতবে রেসে। এতদিনে বিভূতির নিজের দেখা স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস জন্মেছে। তারানাথের কথা ভুল নয়, বিভূতি এমনি এমনি স্বপ্ন দেখে না। এদিকে বিভূতির কথা শুনে যতীন চৌধুরী কাপা কাপা হাতে সেই ঘোড়াটির ছবি তুলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চোখের সামনে বসিয়ে। খানিক বাদে উনি বললেন, ঘোড়াটি এত রুগ্ন হওয়া সত্ত্বেও আপনি বলছেন এই জিতবে? অনেক বিদেশি ভালো জাতের ঘোড়া এখানে আছে, আপনি প্রয়োজনে আরো একবার দেখুন। না না, আমার যা দেখার দেখা হয়ে গেছে এবং যা বলার বলে দিয়েছি। এখন শুধু ফলাফলের অপেক্ষা। বেশ, তবে তাই হোক। এমন তো এই ঘোড়াটিতে সমস্ত টাকা লাগিয়ে দাও, জানিয়ে দাও শহরে কল করে। শুধু বামুন ঠাকুর, যদি আপনার অনুমান ভুল প্রমাণিত হয় তাহলে আমার চরিত্রের আরো খারাপ দিক আপনি দেখতে পাবেন, এইটুকু নিশ্চিত। বিভূতি গলায় কাঁটা নিয়ে নত মস্তকে ফিরে গেল বাড়ির পেছনের পুকুর পাড়ে। জমিদার ও দিনু ততক্ষণে মাছটি তুলে ফেলেছে জলের থেকে। পুনরায় ছিপ ফেলা হয়েছে জলে। জমিদার মশাই বললেন, কি ব্যাপার বানুজ্জে মশাই, এত দেরি হলো আপনার? বিভূতি হাসি মুখে বললে, এই একটু ঘরে গেছিলাম, কয়েকটা জিনিস পকেটে ছিল, সেগুলো রেখে এলাম পুটলিতে। বিভূতি ঘটনাটি এড়িয়ে গেল, কারণ কোনো শুভ সম্ভাবনার ব্যাপার বেশি মানুষকে জানাতে নেই এই কথা ভেবে। যতীনবাবুর যা অবস্থা, উনি এই বিষয়ে এখন আর কোনো কথা বলতে পারবেন না। অর্থাৎ যা হবে সব ফলাফল আসার পরে। আরও ঘন্টা দুয়েক বসে মাছ ধরার পরে তারা ওই পুকুরেই স্নান করে ফিরে এলো। জমিদার মশাই তলব করলেন রাতের বেলায় তার খাবার টেবিলে। বিভূতি এই প্রথমবারের জন্য বাড়ির অন্দর মহলে প্রবেশ করল এবং পরিচয় হলো আরও একজন নতুন মানুষের সঙ্গে। তিনি হলেন যতীনবাবুর স্ত্রী দেবীয়ন্ত্রী। মাছের কাঁটা দাঁতের ফাঁকের থেকে ছাড়িয়ে জমিদার মশাই বললেন, দুজন মিলে মাছ ধরলাম, একই সঙ্গে না খেলে ঠিক জমে না ব্যাপারটা। মা দেবী, বানুজ্জে মশাইকে মাছের মুড়োটা দাও দেখি। আরে আরে, না না, আমি আর খেতে পারবো না। কি করছেন? আরে খান খান, এই কয়দিন তেমন ভাবে অতিথি সেবাই করতে পারলাম না, আপনি না খেলে কিন্তু অখুশি হব। এই সময় যতীনবাবুর স্ত্রীর চোখের সঙ্গে একটা চোখাচোখি হলো বিভূতির। তার দৃষ্টিতে একটা গোপন ইশারা ছিল, তবে চাহনি ভয় মিশ্রিত সন্ত্রস্ত। বিভূতি ইচ্ছে করেই তার খাওয়ার গতি কমিয়ে দিল জমিদারের খাবার শেষ হচ্ছে দেখে। একসময় জমিদার বাবু বললেন, আপনি ধীরে সুস্থে খেয়ে বৈঠক ঘরে আসুন, আমি অপেক্ষা করছি। বলে তিনি চলে গেলেন। সুযোগ বুঝে দেবীয়ন্ত্রী দেবী এগিয়ে এসে বললেন, আমার স্বামী বলেছেন যদি আপনার বলা ঘোড়া কালকে মাঠে না যেতে তবে আপনাকে আর জীবিত রাখবে না। উনি এতটা মেরুদণ্ডহীন মানুষ নন, তবে আপনি হয়তো বুঝেছেন
নেশাগ্রস্ত মানুষদের মাথার ঠিক থাকে না, তাই আমি আপনাকে বলছি আপনি আজ রাতের মধ্যেই এখানে থেকে চলে যান। বিভূতি এমনি বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। যতীনবাবুর স্ত্রীর কথায় আরও বেশি আতঙ্ক চেপে ধরল তাকে। বিভূতি বলল, আপনার স্বামী প্রাণে মেরে ফেলতে পারে এমন ধারণা আমি করি না, তবে তা যদি হয়ও তবে তার থেকে বাঁচার উপায়ে পালানো হতে পারে না। কারণ আমার মন বলছে ওই ঘোড়া জিতবে, সেই কারণেই আমি বলেছি। দেখুন ঠাকুরমশাই, সে নিজেই আমাকে ছুরি নিয়ে মারতে এসেছে অনেকবার। আমি ভয় পাচ্ছি আপনাকে নিয়ে। এমনি এই বাড়ির অবস্থা ভালো না, তার ওপর যদি এমন কিছু ঘটে যায় তাহলে। বিভূতি এই কথার আর কোনো উত্তর দিতে পারল না। চুপচাপ বাকি খাবার শেষ করে ফিরে এলো বৈঠক ঘরে। জমিদার মশাইয়ের সঙ্গে টুকটাক স্বাভাবিক কথোপকথনের পর সে ফিরে এলো তার ঘরে। শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর রাত। এই রাতে ঘুম আসার কথাই ছিল না, তবে সে রাতে নিদ্রা দেবী নিজেই বিভূতিকে ঘুমের রাজ্যে ভাসিয়ে নিয়ে গেলেন। ওই রাতেও সে দেখল একটি স্বপ্ন। সে দেখল জমিদার বাড়ির বৈঠক ঘর পেরিয়ে বাঁ দিকের একটি বন্ধ দরজার দিকে সে এগিয়ে চলেছে। দরজার শেকল খুলে সে কিছুই দেখতে পেল না। মনে হলো কোনো অন্ধকারের জগতে প্রবেশ করেছে সে। হঠাৎ একটি ঘোড়ার শব্দ ভেসে এলো সামনের অন্ধকারের ভেতর থেকে। ক্রমে বিভূতির কৌতূহল আরো বেড়ে উঠল। সে দুই চোখ বিস্ফারিত করে এগিয়ে গেল কয়েক পা। খুব মন্থর গতিতে রাতের আঁধার কেটে ফর্সা হওয়ার মতন ধীরে ধীরে অন্ধকার কেটে ফুটে উঠতে লাগল সেই নীল আলোক আস্তরণ। চোখের নিমেষেই উদ্ভাসিত হয়ে গেল চারিদিকে সে আলোক বিচ্যুতি। সে আলোয় বোঝা গেল এটি একটি ঘর এবং ঠিক বিভূতির সম্মুখে দাঁড়িয়ে রয়েছে একটি ঘোড়া। যে ঘোড়ার উল্লেখিত কপালের চিহ্ন দেখলে তাকে চিনতে অসুবিধা হয় না। তবে এবার নতুন যেটি চোখে পড়ল তা হলো ওই ঘোড়াটির পেছনে যে জায়গার থেকে নীল আলোক দুটিটি তৈরি হচ্ছে তা আরও একটি উন্মুক্ত দরজা। তবে আলোক রেণুর ঘনত্ব সেখানে এতটাই বেশি যে ওই দরজার ওপারে কি আছে তা দেখার উপায় নেই। হঠাৎ ঘোড়াটি ক্লান্তভাবে সেই দরজাটির দিকে ফিরে লেজ নাড়িয়ে ঢুকে গেল সেই অজ্ঞাত দরজার ভেতরে। বিভূতিও সেদিকে এগিয়ে যেতে যাবে এমন সময় একটি মোটর গাড়ির শব্দে তার ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভিজে গেছে তার। বিছানার থেকে নেবে কুঁজোর থেকে মাটির গ্লাসে জল ঢেলে খেয়ে নিল সে। তারপর দরজা খুলে দেখল জমিদার বাড়ির থেকে যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তা ধরে একটা মোটর চলে যাচ্ছে গ্রামের দিকে। তার একটু রাগই হলো মনে মনে। কিছু একটা গুরুত্বপূর্ণ সে দেখছিল, তবে এই গাড়ির জন্যেই স্বপ্নটা ভেঙে গেল তার। এসব ভাবতে ভাবতে ঘরে ফিরে আসতে যাবে এমন সময় তার চোখে পড়ল বাড়ির বারান্দার উপরে দাঁড়িয়ে পায়ের কাছে একটা হ্যারিকেন রেখে যতীনবাবুর স্ত্রী কপালে হাত দিয়ে নমস্কার করছেন পথের দিকে চেয়ে। বিভূতি প্রথমটায় ঘরে ঢুকে যাবে ভেবেও একটু ইতস্তত করে এগিয়ে গেল সেদিকে। তাকে দেখে যতীনবাবুর স্ত্রী বললেন, উনি বেরিয়ে গেলেন হেমন্তবাবুর বাড়িতে। ওখানের থেকেই মাঠের খবর দ্রুত পাওয়া যায়। আপনি পালিয়ে যান ঠাকুরমশাই। বিভূতি ঠিক ভয়টা এখন আর পাচ্ছে না, তবে এই প্রস্তাবে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলল, বৈঠকখানার ডান দিকে একটা বন্ধ ঘর আছে আপনাদের। ওদিকের ঘরটায় মনে হয় কেউ যায় না, তাই না? ভালো কথা মনে করেছেন ঠাকুরমশাই। ওই ঘরের থেকে একটা গুপ্তপথ আছে এই বাড়ির। তবে শুনেছি ওই সুড়ঙ্গ পথের ইতিহাস খুব একটা ভালো নয়। ওদিকে তাই কেউ যায় না। তবে আপনি জানলেন কি করে? বিভূতি যে স্বপ্নে এমন কিছু দেখেছে তা বলল না যতীনবাবুর স্ত্রীর সামনে। সে কেবল সেটুকুই বলল যেটুকু জমিদার বাবুর কাছে সে জেনেছে।
এবং তার সঙ্গে এটুকু জুড়ে দিল যে ওটাই যে সেই ঘর, সেটাও সে জেনেছে জমিদার বাবুর কাছেই। অবশেষে বিভূতি বলল, আপনি যখন এতবার করেই বলছেন, তখন আমি ওই ঘরে গিয়ে লুকিয়ে পড়ি। যদি ফলাফল ভালো হয় তবে আপনি সুযোগ বুঝে আমায় মুক্ত করে দেবেন। জমিদার মশাই ঘুম থেকে উঠলে বলবেন আমি একটু গ্রামের দিকটায় ঘুরতে গেছি, এখনো দিনের আলো ফুটতে ঘন্টা দুয়েক দেরি আছে। দেবীয়ন্ত্রী দেবী বিভূতির ত্রাণের ব্যাপারে সচেতন। তিনি ভাবলেন এটাই বরং ভালো হবে একেবারে কোনো খারাপ ঘটনা ঘটে যাওয়ার থেকে। বিভূতি যে তার স্বপ্নের কৌতূহল ভঞ্জনের জন্য এই ঘরে প্রবেশ করতে চাইছে, সে ধারণা তার ভীত মনের দূর দূরান্ত পর্যন্ত এলো না। তিনি বাড়ির গিন্নি, এই বাড়ির সমস্ত দরজার চাবির হদিশ তার কাছে আছে। সে যথাস্থান থেকে চাবি নিয়ে এসে বৈঠক ঘরের বাঁ দিকের ঘরটির তালা খুলে দিয়ে গোপনে সন্তর্পণে সেই ঘরের ভেতরে বিভূতিকে ঢুকিয়ে দিল। ঘরটির তালা বাইরের থেকে বন্ধ করে দিল সে। এর মাঝে বিভূতি একটা কাজই করে নিয়েছে, সেটি হলো অতিথিশালায় গিয়ে তার পুঁটলি এবং টর্চটা নিয়ে এসেছে সে। অন্ধকার ঘরে টর্চের আলো ফেলতে বিভূতি চোখে পড়ল সেই সুড়ঙ্গ মুখ। মাকড়সার জালে ওপারের অন্ধকার দৃশ্য পর্যন্ত ভালো করে বোঝা যায় না, এতটাই গভীর সে ধুলো জমে যাওয়া জালের রাশি। তবে স্বপ্নে যে ঘোড়াটি কেন দেখল সে, তার কোনো ব্যাখ্যা পেল না। এই অবস্থায় যে কোনো মানুষের মন টানবে ওই সুড়ঙ্গের দিকে। বিভূতির মনও যে সেই ইচ্ছার থেকে বিরত থাকল না, এটা বলাই বাহুল্য। তার কাছে তারানাথের দেওয়া পুঁথি আছে। বিশু ঠাকুরও বলেছিলেন এই পুঁথি সাথে থাকলে সহজে কোনো বিপদ বিভূতিকে স্পর্শ করতে পারবে না। এদিকে টর্চের আলোও একেবারে জীবন্ত ও উজ্জ্বল। একবার ভেতরে ঢুকেই দেখাই যাক না কি হয়। ঘোড়ার রেসের ফলাফল আস্তে আস্তে সেই বিকেল, এখনো ঠিক করে সকাল হয়নি। অনেক সময় হাতে আছে, প্রয়োজনে কোনো রকম বিপদ বোধ করলে সে বেরিয়ে আসবে বাইরে। এসব ভাবতে ভাবতেই তার পা এগোতে শুরু করেছে সুড়ঙ্গের দিকে। সম্মুখিত মাকড়সার জাল হাত দিয়ে সরিয়ে টর্চের আলো ফেলে সে প্রবেশ করল শুকনো খটখটে সুড়ঙ্গের ভেতর। প্রথম অবস্থায় সে অনেকটাই এগিয়ে গেল ভেতরের দিকে। হাত ঘড়িতে সময় দেখল ভোর 6:05। আরও খানিকটা এগিয়ে গেল সে দ্রুত পায়ে। একটা সময় সে সুড়ঙ্গ পথের রাস্তা বিভাজিত হলো দুটি পথে। দুটির ভেতরে সে আলো ফেলে দেখল একটা সুড়ঙ্গ পথের জমিন ঈষৎ ভেজা স্যাঁতস্যাঁতে, অন্যটি ফেলে আসা রাস্তার মতোই খটখটে। বিভূতি ঠিক করল শুকনো পথটি ধরেই সে এগোবে। সুড়ঙ্গের ভেতরে কেমন একটা শোঁ শব্দ আছে, সে অনেকক্ষণ ধরেই শব্দটা পাচ্ছে। কোনো জলের শব্দ কি? মনে হচ্ছে অশান্ত ভঙ্গিতে জল বয়ে চলেছে আশেপাশেই কোনো স্থান থেকে। শহরে উন্মুক্ত নালার পাশে দাঁড়ালে এমন শব্দ শুনতে পাওয়া যায়। বিভূতি এগিয়ে গেল শুকনো পথ ধরে আরো খানিকটা। এমন সময় হঠাৎ সে অনুভব করল যে সুড়ঙ্গ পথে সে রয়েছে তার ঠিক পেছনের থেকেই ওই জলের শব্দটা আসছে। তবে কি যে নদীপথের পাশের থেকে এই সুড়ঙ্গ মুখ উঠেছে বিপরীত দিকে জমিদারের কথা মতো, সেই নদীর জল এই সুড়ঙ্গে প্রবেশ করছে? পরক্ষণেই মনে পড়ে গেল তাহলে হয়তো এইভাবেই এর আগে যারা যারা এখানে এসেছে, যারা যারা ভেতরে ঢুকেছিল তারা মারা গেছে। এই প্রথম ভয়ে বিভূতির বুকের ভেতরটা খালি হয়ে গেল। সে টর্চের আলো ফেলে পুটলির ফিতেটা মাথার অন্য পাশের থেকে ঘুরিয়ে ঝুলিয়ে নিয়ে ছুট লাগালো ফেলে আসা পথ ধরে। তবে শেষ রক্ষা হলো না। সে যা অনুমান করেছিল ঠিক তাই। সুড়ঙ্গের কয়েকটা মোড় নেওয়া মাত্রই তার চোখে পড়ল সমগ্র শূন্য। জ্ঞান যখন ফিরল তখন সে আবিষ্কার করলো একটি স্যাঁতস্যাঁতে জায়গার ওপরে জঙ্গলাকীর্ণ জায়গায় শুয়ে আছে সে। মাথার মাঝখানে তালুতে বীভৎস যন্ত্রণা করছে তার।
উন্মুক্ত আকাশ ভালো করে দেখা যায় না। গাছের ডালের শাখা প্রশাখার জাল আড়াল করে রেখেছে রোদের পারদ। এমন সময় একটি হনুমান গাছের ডাল ধরে ঝুলে পড়ল তার মাথার ওপরে। মুহূর্তেই তার মনে পড়ে গেল, এই জায়গাটা তো তার চেনা। হনুমানটি গাছের থেকে নেমে এসে বিস্ময়ের চোখে বিভূতির দিকে তাকালো। বিভূতি বুঝল এই সেই হনুমান যার আশ্চর্য উপস্থিতির কথা তারানাথ বলেছিল। অর্থাৎ যেভাবেই হোক কালের গহীন ফেড়ে সে চলে এসেছে তার আনুমানিক তারানাথের উপস্থিতির সেই পাহাড় পথের পাদদেশে। হনুমানটি ঠিক মনুষ্য ভঙ্গিতে হাতের ইশারায় বিভূতিকে যেন ডাকল। ঠিক এমন ইশারাতে তারানাথকেও ডেকে নিয়ে গিয়েছিল তার ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর কাছে। বিভূতি কোনো রকম দ্বিধা না রেখে শুরু করল জন্তুটির পিছু নেওয়া। ধীরে ধীরে বিশু ঠাকুরের বর্ণনা মতো হনুমানের পরিমাণ সেই নদী ধারের দুই পাশে বাড়তে থাকল। প্রত্যেকে বসে আছে সারিবদ্ধ হয়ে, বিভূতির দিকে তাকিয়ে যেন মাথা নিচু করে তাকে সম্মান জানাচ্ছে প্রাণীগুলো। বেশ খানিকক্ষণ হেঁটে যাওয়ার পর একটি ফুল বিস্তৃত পাহাড়ের গুহা মুখের অস্তিত্ব খুঁজে পেল বিভূতি। গুহার মুখে দাঁড়িয়ে রয়েছেন একজন বৃদ্ধ। যে বৃদ্ধকে বিশু ঠাকুর দেখেছিল চারিকে সম্মোহন করে তার নেত্র যুগলে। বিভূতি সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে এগিয়ে গেল। লক্ষ্য করল তার ডান গালের ওপরে একটি পুরনো কাঁটা দাগ। এই চিহ্নটি তার মুখাবয়বকে মনে রাখার মতো তৈরি করছে, কিন্তু তার মুখের চাহনি বিভূতির কাছে একেবারেই অপ্রত্যাশিত। সে হাসি মুখে ঈষৎ কোমর ঝুঁকিয়ে বিভূতিকে বলল, আসুন কথা, আপনার জন্য কেউ অপেক্ষা করছে। বিভূতি সেই বিস্ময়কর বৃদ্ধের পিছু নিল। কি একটা অপার্থিব বিস্ময়ে তার বুক ভরে গেল, যেন কিছু একটা ঘটতে চলেছে খুব সামনে। মানুষের মন যেমন উত্তেজনায় ভরে ওঠে, অজ্ঞাত রোমাঞ্চকর সম্ভাবনায় বিভূতির অবস্থাও তাই। গুহার দেওয়ালের গায়ে সামান্য ফাঁক রেখে মশাল আটকানো রয়েছে। বিভূতি চারিদিকে চোখ রাখতে রাখতে এগোচ্ছে। হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছে যেন সে। হঠাৎ একটা বাঁকের মুখে গিয়ে সেই বৃদ্ধ অদৃশ্য হল। বিভূতি আরো একটু গতি বাড়িয়ে এগিয়ে যেতেই দেখতে পেল অদূরেই প্রতিষ্ঠিত রয়েছে একটা পুরনো ভগ্নপ্রায় মন্দির। তার দাওয়ার ওপরে পিঠ বিভূতির দিকে ঘুরিয়ে বসে রয়েছে একজন জটাধারী সন্ন্যাসীর মতো কোনো ব্যক্তি। বিভূতি পা টিপে টিপে অপার্থিব সম্ভাবনায় বুক ভরে এগিয়ে গেল সেদিকে। সে ব্যক্তির মুখ দেখার আগেই বিভূতি শুনতে পেল, এসো বিভূতি, তাহলে ঠিক খুঁজেই ফেললে আমায়। হ্যাঁ, বসো, ওই আসনের ওপর বসো। গড়ছে রে কোন অতিথির আজ খোঁজে, অলৌকিক পরলৌকিক কে বোঝে। কালো দেওয়ালে খাম খেয়ালে আঁকা ছবিরা, জলে স্মৃতির কোন নীলচে আলোড়নে। তাকে চেনো কি, সে কি কোনো দেবতা, নাকি তোমারই কল্পনার প্রতিরূপ। বিভূতি শিরা ও উপশিরা যেন বন্ধ হয়ে গেল এই কণ্ঠস্বরে। তার খোঁজে এমন অযাচিত কল্পনা বাস্তবে রূপান্তরিত হবে সে ভাবতেও পারেনি।
এত জায়গায় বিচরণ করে এত প্রতিকূলতার সম্মুখীন হয়ে স্বপ্ন রাজ্যের উপরে নির্ভর করে আজ সে পৌঁছে গেছে তারানাথ তান্ত্রিকের দরবারে। এই কণ্ঠের পিপাসায় কতটা তৃষ্ণার্থ সে ছিল তা বুঝতে পারল কণ্ঠ শোনার পর। আনন্দের কারণে কি প্রাপ্তির আবেগে ও ব্যাকুলতায় বিভূতির চোখের কোণ থেকে বেরুতে শুরু করলো অশ্রুধারা। তবে মুখে কিছু বলবার শক্তি হারিয়ে ফেলেছে সে। ধীরে ধীরে তারানাথের সামনে গিয়ে চুপ করে উল্লেখিত আসনে বসে পড়ল সে। তারানাথ বলতে শুরু করল, তোমাদের আগেই বলেছিলাম এই ঘটনা, তবে সেদিন কিছু জিনিস বাদ দিয়েছিলাম সম্মুখে কিশোরী থাকার কারণে। কারণ মনুষ্য চরিত্রের কিছু কিছু বিশেষ জিনিস সকলের সামনে বলা যায় না। বিশেষ ব্যাপারগুলি বিশেষ মানুষের সামনেই বলতে হয় সঠিক সময় এলে। তোমায় আগেই বলেছি তুমি বিশেষ বিভূতি। তোমার স্বপ্ন দেখার ক্ষমতা তুমি পেয়েছ তোমার বাবার ছোট ঠাকুরদা কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছের থেকে। তুমি ওই মানুষটির জাতিস্বর। তবে আমি যে জাতিস্বর তার প্রথম আঁচ পেয়েছিলাম ওই দিন, যেদিন কৈখালির মাঠে প্রথম দেখা পেলাম শুয়োর পালক রূপে কাল ভৈরবের। এবার পুরো ঘটনাটি আবার একবার মন দিয়ে শোনো। সে তার চোখের দিকে তাকাতে বলতেই দেখলাম হঠাৎ তার দুই চোখ যেন দুটি জানলা হয়ে গিয়েছে। সামনে কত দূর অবধি দেখতে পাচ্ছি ওখানে যেন আর একটা জগৎ এইরকমই রৌদ্রু ঝাঝা করছে দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠে। সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে। মেঘ আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়েই কবে যেন আমি থাকতাম। সুতোর কাটিম উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো কত পুরনো মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়া কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমে আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানলা দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়ালো। আমাদের গ্রামের সীমানায় চটকা গাছটা, চিলের তীক্ষ্ণ ডাক, সামনে পড়ে থাকা কৈখালির বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগতে ছায়া বাড়ির মতো অজস্র ছবি ভেসে যাচ্ছে চোখের সামনে দিয়ে। কোথায় যেন এক উন্নত শীর্ষ মন্দির শেষ বেলার আলোয় তার চূড়ার সোনার পদ্ম ঝলসে উঠছে। দুজন ব্যক্তির, এক স্ত্রী ও পুরুষের হাসি মুখ দেখলাম। তারা আমায় খুব ভালোবাসত, কিন্তু এখন মিলিয়ে গিয়েছে দূর অতীতে। কানে ভেসে আসছে একটা মন্ত্র উচ্চারণের মতো উদার গম্ভীর সঙ্গীত প্রবাহ। সব ছবি মিলিয়ে গিয়ে চোখের সামনে ভেসে উঠেছে সৃষ্টি পূর্ব আদিম অন্ধকারের মতো কালো মহাশূন্য। থেকে থেকে সেই পরম কিছু নায়ের মধ্যে চমকে উঠছে তীব্র জ্যোতির উদ্ভাস। সৃষ্টি হচ্ছে নক্ষত্রের, নিহারিকার, অনন্ত শূন্যের থেকে বস্তু পুঞ্জের। আমার চেতনা চলে যেতে লাগলো। আর কিছুক্ষণ এখানে থাকলে আমি সম্পূর্ণ জ্ঞান হারাবো, ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তের রোদে পোড়া মাঠে। লোকটার চোখের জানলার থেকে বেরিয়ে আসবার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম সেই নিকষ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। এবার তোমায় বলি,
ওই চোখের ভেতরে যে দম্পতি যুগলকে দেখতে পেয়েছিলাম, যাদের মনে হয়েছিল আমার কোনো জন্মের চেনা মুখ, তারাই হলেন আমার ইহজন্মের বাবা মা। এই কারণেই সমস্তটা এত চেনা লেগেছিল আমার কাছে। আর বর্তমানে তুমি যে পাহাড়ের গুহায় বসে আছো, এই হলো সেই ঝর্ণা বিস্তৃত নীল পাহাড়। অবশেষে এটাই ছিল আমার ঠিকানা। বাকিটা জীবন বাবা মায়ের অন্বেষণেই কাটিয়েছি। সে কারণেই তন্ত্রের হাতে হাত রাখা এবং হয়ে ওঠা তারানাথ তান্ত্রিক। বিভূতি অবাক বিস্ময়ে তারানাথের দিকে চেয়ে রইল কেবল। বোবা হয়ে গেছে কি সে? তারানাথ বলল, অজ্ঞান হয়ে পড়েছিলে টানা 2 দিন। তুমি জয়ী হয়েছ বিভূতি। তবে আর এখানে নয়, এবার তুমি ফিরে যাও। ফিরে যাও সেই জমিদার বাড়িতে। তোমার স্বপ্নে দেখা ঘোড়াটি জয়ী হয়েছে নির্বিঘ্নে। তোমার খোঁজে ওই বাড়ির লোক উতলা হয়ে উঠেছে। বাড়ির বৌমার উপরে নানা মন্তব্য করা হচ্ছে। মেয়েটি বিপদে পড়বে এখনই তুমি না ফিরলে। অনেক কষ্টে বিভূতি বাস্তবে ফেরালো নিজেকে। সে বলল, আমি আপনাকে ছাড়া এখানের থেকে যাব না ঠাকুর মশাই। এত কষ্টে এত পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তবে আজ আমি যতটা খুশি তা সম্পূর্ণ মহাশূন্য একত্রিত করলেও বোধহয় তার আয়তন দেখানো সম্ভব হবে না আমার কাছে। আমি জানতাম আপনি অক্ষত আছেন। চলুন ঠাকুর মশাই, মটলেনে ফিরে চলুন। তারানাথ বিভূতির কথা শুনে ঈষৎ হাসল। তারপর বলল, ফিরবো না এই কথা কখন বললাম? তুমি এখনই ফেরো, নইলে অসুবিধা হতে পারে। আমি ঠিক ফিরবো সময় হলেই। এখন তুমি এসো, তোমার অনেক কর্তব্য বাকি। ভয় পেও না, আমি আসবই।